এবং আলাপের লাইভ আলোচনায় স্বাগত। আজকের কথোপকথনে আমাদের সঙ্গে আছেন এমন দুজন মানুষ যাদের আপনারা অনেকেই চেনেন। সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী এবং সমাজকর্মী কুমার রানা। অনিতাদি, কুমারদা, আপনাদের অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে এই আলোচনায় আপনাদের একসাথে পেয়ে। আজ আমাদের আলোচনার বিষয় জীবিকার সংকট ও সাধারণ মানুষের জীবন। লকডাউনের অনেক আগে থেকেই দেশে অর্থনৈতিক মন্দা, তার সঙ্গে এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে শিল্প বাণিজ্য, ছোট ব্যবসার মাধ্যমে রুজি রুটির অনিশ্চয়তা, এতে সাধারণ মানুষের রোজকার জীবনের সমস্যা এবং এ বিষয়ে সরকারের অবস্থান, এছাড়া দেশের সামগ্রিক পরিস্থিতি ঘিরে আজকের আলোচনা। আজকের দুই আলোচক যেসব কাজের মধ্যে দিয়ে দেশের সাধারণ মানুষের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছেন, আলোচনা আহ আগে শুরু হবার আগে তাদের সেই কাজের কথা খুব সংক্ষেপে বলবো। বাঙালি পাঠক বিলক্ষণ জানেন লেখক অনিতা অগ্নিহোত্রীকে। তার উপন্যাস, কবিতা, প্রবন্ধ এবং শিশু সাহিত্যকার। প্রশাসনিক পদে আসার অনেক আগে থেকেই লেখালেখির জগতে যাতায়াত তার। তারপর 1980 থেকে 3.5 দশকেরও বেশি সময় ধরে আইএএস অফিসার হিসেবে তিনি নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেছেন। কলকাতায় বৈদেশিক বাণিজ্য, মুম্বাইয়ে স্পেশাল ইকোনমিক জোন এবং ওড়িশায় শিক্ষা, সাক্ষরতা, জলসম্পদ, বস্ত্র, হস্তশিল্প বিভাগের দায়িত্বে ছিলেন বিভিন্ন সময়ে। ভারত সরকারের বাণিজ্য ও বস্ত্র মন্ত্রণালয়ের আর্থিক উপদেষ্টা, গৃহ ও নাগরিক দারিদ্র্য উন্মূলন বিভাগের সচিব এবং এছাড়াও সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন বিভাগের সচিব হিসেবেও নিযুক্ত ছিলেন অনিতা। তার কাজের মধ্যে দিয়েই সাধারণ মানুষের রোজকার জীবন খুব কাছ থেকে দেখেছেন, চিনেছেন অনিতাদি। লেখার মধ্যে দিয়েও তার বহু ছোট গল্পে এবং মহানদী কাস্তের মতো উপন্যাসে উঠে এসেছে সেই ছবি। অন্যদিকে সমাজকর্মী কুমার রানা সরাসরি জড়িয়ে আছেন সমাজের বৃহত্তর অংশের দৈনন্দিনতার সঙ্গে। প্রথম জীবনে সক্রিয় রাজনীতি আর তারপরে নানা স্তরে সামাজিক অর্থনৈতিক পরিসরে নানা রকম কাজ। ন্যাশনাল কাউন্সিল ফর অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চের কাজের সূত্রে বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং বাংলার বহু গ্রামে ঘুরে, বিশেষ করে সাঁওতাল পরগনায় দীর্ঘদিন কাজ করার পর টানা 20 বছর প্রতীচী ট্রাস্টের সাথে ছিলেন তিনি। সেই কাজের সূত্রে ফিল্ড সার্ভে ও গণ আলোচনার পরিকল্পনা ও নেতৃত্বের মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন স্তরের বাস্তব পরিস্থিতি এবং মানুষের জীবনকে দেখা তার। সাঁওতাল পরগনার সাথে দীর্ঘ যোগাযোগের প্রতিফলন তার বই সাঁওতাল পরগনার 12 মাসের পাশাপাশি অমর্ত্য সেনের দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান সহ আরো বেশ কয়েকটি বই, জন ড্রেজের সেন্স অ্যান্ড সলিডারিটি, ঝোলাওয়ালা ইকোনমিক্স ফর এভরিওয়ান এবং পিও বডিং এর সান্তাল ফোকটেলস বইয়ের বাংলা অনুবাদের সম্পাদনার সাথে তিনি যুক্ত ছিলেন। সাধারণ মানুষের জীবনকে খুব কাছ থেকে দেখেছেন এমন দুজন মানুষ কুমারদা এবং অনিতাদির কথোপকথনে আজ এই মুহূর্তের বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বব্যাপী সামাজিক সমস্যা, সাধারণ মানুষের জীবনে জীবিকার সমস্যা কথা ঘিরে এই আলোচনা। আজকের এই আলোচনার কথা জেনে বিশিষ্ট নারীবাদী অর্থনীতিবিদ নির্মলা বন্দ্যোপাধ্যায় আমাদের আজকের আলোচকদের কাছে তার দু একটি প্রশ্ন পাঠিয়েছেন। আমরা সেই প্রশ্নগুলো অনিতাদি ও কুমারদার কাছে পৌঁছে দিয়েছি। নিশ্চয়ই আলোচনার সূত্রে সেগুলো উঠে আসবে। যারা ফেসবুকে আমাদের সঙ্গে আছেন, আলোচনা চলাকালীন আপনাদের প্রশ্ন বা মতামত ফেসবুকের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা আলোচনার শেষে বক্তাদের কাছে আপনাদের প্রশ্নগুলো পৌঁছে দেব। আর সময় না নিয়ে অনিতাদিকে আলোচনা শুরু করতে অনুরোধ করছি। সবাই সঙ্গে থাকুন। অনিতাদি। আপনাদের সকলকে আমার নমস্কার। ধন্যবাদ চন্দ্রী ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, আর এখন আলাপকে ধন্যবাদ আলোচনার জন্য এই পরিসরটি তৈরি করে দেওয়ার জন্য। আমি এবং কুমার দুজনেই খুব খুশি যে আমরা একটা কথোপকথন এখন আরম্ভ করবো এবং তার মধ্যে আপনাদের প্রশ্ন নেওয়ার, আপনাদের সঙ্গে কথা বলারও এর মাধ্যমে একটা সুযোগ থাকবে। তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে জীবিকার সংকট ও সাধারণ মানুষের জীবন। এইটা গত 6 মাস ধরে তো আমরা দেখছি, এটা নিয়ে অনেক আলোচনাও হয়েছে। অতিমারির যে সমস্যাটা, সংক্রমণের বিস্তার এখন বড় শহর থেকে আস্তে আস্তে গ্রামাঞ্চলের দিকে যাচ্ছে। বিশ্বে আমরা এখন 3 নম্বরে উঠে এসেছি সংক্রমণে, আর বহু মানুষ 54,000-এর মতন মানুষ মারাও গেছে। এর পাশাপাশি আমরা যেটা দেখছি সেটা একটা খুব
সংকটজনক একটা অবস্থা পুরো দেশের। মানে একটা দেশে যদি যারা কাজ করেন তাদের মধ্যে 1/3 মানুষই গত 3-4 মাস ধরে কিছু উপার্জন না করতে পারেন, তাহলে দেশের এবং তাদের পরিবারের কিরকম অবস্থা হয় এবং তার প্রতিকারটাই বা কি। আমরা দেখছি লকডাউনের জন্য গণপরিবহন বন্ধ, ব্যবসা বন্ধ, অফিস বন্ধ, বহু শিল্প বন্ধ, এবং এমন একটা অদ্ভুত অবস্থা যেটা মধ্যে দিয়ে আমরা কতদিন ধরে যাব সেটা আমরা ডেফিনেটলি আমরা জানি না। আচ্ছা, এখানে একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে এই যে জীবিকা সংকটটা আজকে আমরা দেখছি, যেটা সাধারণ মানুষকে সবচেয়ে বেশি আমি বলবো অসুবিধার মধ্যে ফেলেছে, সেটা কিন্তু আরম্ভ হয়েছে, তার গোড়াপত্তনটা কিন্তু হয়েছে আগে থেকে, আরো আগে থেকে। কিন্তু গত বছরেই আমাদের যেটা হয়েছিল, যেটাকে আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাকশন বলি, তার বৃদ্ধিটা অনেক নেমে এসেছিল, 4.4% কাছাকাছি নেমে এসেছিল, এবং গত বছরের পুরো সময়টা ধরেই কিন্তু এই হারটা কমে আসছিল। আমাদের বিনিয়োগের হার কমে যাচ্ছে, এবং 20 বছর পরে বলা যায় আমরা এরকম ধরনের একটা কম বিনিয়োগের হারের মোকাবিলা করছি। আমি একটু বলছি আপনাদের সার্বিক পরিস্থিতিটা, কারণ এই পরিস্থিতিটা একটু আমাদের চোখের সামনে থাকা দরকার। এখান থেকে আমরা যাব কুমার রানা আমাদের মাইক্রো লেভেলে, মানে ফিল্ড লেভেলে যা হচ্ছে, তার কাছে যে তথ্য আছে, সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলে যা তিনি জেনেছেন, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। তার আগে একটুখানি পুরো সার্বিক ছবিটা সবাইকে দেওয়া দরকার। এখন আমাদের সংকটটা এমন পর্যায়ে এসছে, মানে সাধারণ মানুষের জীবনে সংকট ছাড়াও, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাকশনে এবছর কোনো বৃদ্ধি হবে না, এরকম একটা প্রেডিকশন আমরা শুনছি। এটা কিন্তু একটা দেশের পক্ষে ভয়াবহ একটা অবস্থা। আমরা যদি একটা ছোট সারা দেশের তথ্যটা নিই, তাহলে দেখবো যে আমাদের 90% যারা শ্রমজীবী তারা আছেন অসংগঠিত ক্ষেত্রে। এই মানে এই পার্সেন্টেজটা খুব বড়। এদের মধ্যে অধিকাংশই আছেন গ্রামাঞ্চলে, কিন্তু শহরাঞ্চলে প্রায় 9 কোটির মতন মানুষ এরা জড়িয়ে আছেন এইসব জীবিকায়, যেগুলো অনেকগুলি এখন বন্ধ, যেমন শিল্প, পর্যটন, হোটেল, বিনোদন, পরিবহন, নির্মাণ, ছোটখাটো ব্যবসা, সর্বত্র ঝাঁপ পড়ে গেছে। যেখানে যেখানে মানুষের সঙ্গে মানুষের সংস্পর্শ আছে, মুখোমুখি হওয়া আছে, বা শারীরিকভাবে গিয়ে কাজ করতে হচ্ছে, সেই সমস্ত এস্টাবলিশমেন্ট কেবল অত্যাবশ্যক পণ্যগুলি ছাড়া, মানে খাদ্যবস্তু এবং কিছু ওষুধপত্র, এগুলো ছাড়া প্রায় সবই গোড়া থেকেই বন্ধ করে দিতে হয়েছে। এখন এই সমস্ত মানুষ যারা, তারা কারা? এদের মধ্যে একটা অংশ হচ্ছেন তারা সেলফ এমপ্লয়েড, নিজেরাই কাজ করেন। একটা অংশ হচ্ছে ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার। যারা ক্যাজুয়াল, যারা কন্ট্রাকচুয়াল কর্মী, তাদের তো কোনো সুরক্ষা বলে কোনো বস্তুই নেই। যারা অসংগঠিত ক্ষেত্রে আছেন এবং সেলফ এমপ্লয়েড, তাদের একটা মুশকিল হয়েছে এই সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ার ফলে। তারা কিন্তু কাজটাকে চালু রাখার জন্য যে পুঁজি, সেগুলি তাদের হাতে নেই। অনেকে বেকার পুরোপুরি ঘরে বসে আছেন, কেউ কেউ কাজ করছেন, কিন্তু এমন ভাবে কাজ করছেন যে তাদের যে মজুরির হার সেটা অনেক কম তারা পাচ্ছেন। এখন সফটওয়্যারের ক্ষেত্রে দেখছি যে অনেকে অনলাইনে কাজ করছে। এর মধ্যে একটা বড় বিপদ লুকিয়ে আছে, অনেকেই জানেন না এই অনলাইন কাজগুলো কতদিন থাকবে। কারণ এই অনলাইন কাজ যখন চলছে, যেখানে যিনি কাজ করছেন তিনি ঘরে বসে, আর তার এমপ্লয়ার অফিসে বা অন্যত্র বসে, এর মধ্যে কিন্তু নানা রকম ইনভেস্টমেন্ট শিফটিং এর ব্যাপারও হচ্ছে, হিউম্যান রিসোর্স শিফটিং এর ব্যাপার হচ্ছে, যেগুলো এখন জানা যাবে না, জানা যাবে হয়তো আর কিছুদিন পরে। তো সবকিছু মিলিয়ে এটা একটা খুব সংকটজনক সময়, এবং আমরা এটাও চাইবো যে এই একটা সময়ে সরকার কি ভাবছেন, তাদের নীতিগুলো কি, কিরকম ধরনের নীতি দিয়ে তারা চাইছেন এই পরিস্থিতির মোকাবিলা করতে, এটা নিয়ে আমাদের একটা আলোচনা হওয়া দরকার। আমি এইটুকু বলে আমি কুমারকে অনুরোধ করব, তিনি যা দেখেছেন শুনেছেন গ্রামীণ স্তরে বা শহরের, ছোট শহরের মানুষের কাছ থেকে, সেগুলো যদি একটু শেয়ার করেন, তারপরে আমরা আলোচনাটাকে চালিয়ে নিতে পারি। অনিতা দি তো গোটা বড় ছবিটা খুব সুন্দর করে তুলে ধরলেন।
এখন এই বড় ছবিটাকে আমরা যখন পরিবার স্তরে দেখছি যে মানুষের জীবনে এর প্রভাবটা কি রকম হচ্ছে, ধরুন জিডিপি কমে যাচ্ছে, এটা আমরা জানি জিডিপি কমে যাচ্ছে। আমরা এটা জানি যে একটা তথ্য ছিল যে আনএমপ্লয়মেন্ট রেট এটা বেড়ে গিয়েছিল 23%, 24% হয়ে গেছিল মার্চ এপ্রিলে। তারপর ওটা আবার কমছে এবং খুবই জোর দিয়ে বলা হচ্ছে না না এই তো কমে গেল। আনএমপ্লয়মেন্ট রেট লকডাউনের আগের সিএমআরআই যে সমীক্ষা আসছে তাতে দেখা যাচ্ছে 8%, 9% এরকম কমে যাচ্ছে। ঠিকই কমে যাচ্ছে লোকে। এখন আমার কাছে যেটা বেশি চিন্তার জিনিস বলে মনে হচ্ছিল যে ধরে নিলাম সবকিছু খুব স্বাভাবিক হয়ে গেল, ধরে নিলাম সবাই আবার পুরনো এতে। আজকেই অধ্যাপক সুকান্ত চৌধুরীর লেখা পড়ছিলাম, তাতে উনি বলছেন যে অনেক লোক আবার ফিরে যাচ্ছে নিজেদের কর্মস্থলে, পুরনো জায়গাগুলোতে যেখানে কাজ করতো। আমরাও দেখতে পাচ্ছি, আমি যেখানে থাকি নিউ টাউনের যে জায়গায়, সেখানে অনেক শ্রমিক এসেছেন, মুর্শিদাবাদ থেকে কিছু এসেছেন, কিছু দক্ষিণ 24 পরগনা থেকে এসেছেন, অনেক শ্রমিক এসেছেন। আবার কিছু স্থানীয় শ্রমিকও কাজে যোগ দিয়েছেন যাদের কাছাকাছি। এখন আমি ধরে নিচ্ছি যে এই যেটা বলা হচ্ছে যে না এই তো আনএমপ্লয়মেন্ট রেট কমে গেল, লোকে আবার কাজ করতে শুরু করেছেন, সুতরাং সব স্বাভাবিক হয়ে যাবে। এখানে আমি জানবার চেষ্টা করছিলাম যে কি স্বাভাবিক হয়ে যাবে, কতটা স্বাভাবিক হবে লোকের এই যে 3 মাসের যে ক্ষতি। আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, একটি অল্প বয়সী ছেলে, মানে অল্প বয়সী মানে আমাদের তুলনায় খুবই অল্প বয়সী, 30-এর কাছাকাছি বয়স হবে একটা। আমি সেটা পরে আসছি। যাই হোক, 30-এর কাছাকাছি বয়স হবে। সেই ছেলেটি, তার নাম রাজীব, রাজীব হালদার। সে তার বাড়িতে একমাত্র, গত পরশু আমি তার সঙ্গে একটু কথা বলার সুযোগ পেলাম, হাঁটতে বেরিয়েছিলাম, তার সঙ্গে দেখা হলো চায়ের দোকানে, বেশ খানিকক্ষণ কথা বলার সুযোগ হলো। এই রাজীব হচ্ছেন বাড়ির একমাত্র আর্নিং মেম্বার। তার বাবা কাজ করতে পারেন না, বাবার বয়স 50-এর কাছাকাছি, কিন্তু তিনি যে ধরনের কাজ করতেন তাতে তাকে আর ওই ওই কাজে আর তার প্রয়োজন ফুরিয়ে গেছে। একেবারে কার্ল মার্কসের ক্যাপিটাল 1-এ জেনারেল ল অফ ক্যাপিটালিস্ট অ্যাকুমুলেশনের যেরকম ভাবে বলা হচ্ছে যে শ্রমিকদের যখন কাজ করতে করতে সে তার তার নিজেকে যখন ফুরিয়ে দিয়েছে, যখন তার জীবন অনেকটা পড়ে আছে কিন্তু সে নিজেকে ফুরিয়ে দিয়েছে, এরকম তার বাবার অবস্থা। বাবা কিছু করতে পারেন না। মাঝে মাঝে তার এক ছোট ভাই, সে স্কুলে পড়ে, তার সঙ্গে বাবা গিয়ে কিছু মাছ টাছ ধরে আনেন নালা থেকে। বউ ঘরের কাজ করে, মা মাঝে মাঝে শাক পাতা তোলেন, গুগলি তোলেন, বাজারে কিছু কিছু বিক্রি করেন, এভাবেই তাদের চলে। এখন সরকার থেকে তাদের খানিকটা সাহায্য তারা পেয়েছেন, পাননি তা নয়। সারা দেশের হিসেব যেটা, সারা দেশের লোকই কিছু কিছু পেয়েছেন, এবং সেটা গড়ে 473 টাকা প্রতি ফ্যামিলি পেয়েছেন, হুইচ ইজ 3.7% অফ মান্থলি হাউস হোল্ড এক্সপেন্ডিচার। গড়ে যে মান্থলি হাউস হোল্ড এক্সপেন্ডিচার গরিব লোকেদের, তার নিয়ারলি 4% তারা কেন্দ্র সরকারের কাছ থেকে সাহায্য পেয়েছে। আর এর সঙ্গে এরা রাজ্য সরকারের রেশন থেকে একটা সাহায্য পেয়েছেন। এই রাজীবের বাড়ি গ্রামে, খুব কাছে, নিউ টাউন থেকে একটু দূরেই তার বাড়ি, গ্রামে কিন্তু শহরের লাগোয়া। রেশনটা তারা পেয়েছেন, এবং রেশন তিনি বললেন যেটা তারা পেয়েছেন তাতে মাসে 10-12 দিন চলেছে। এখন তার বক্তব্য যে এটাতে চলবার কথা 7-8 দিন, কিন্তু আমাদের সবকিছুতেই
কাটতি করতে হয়েছে। কিসে কিসে কাটতি? চালের খরচ কম করতে হয়েছে, মাংস ভুলে গেছি, দুধ বন্ধ, মাঝে আমপানের সময় স্থানীয় ছেলেপুলেরা কিছু খাবার দিচ্ছিল, তারা দুধ দিত, সেই দুধ তার বাচ্চা খেত। ডাল বন্ধ, শুধু আলু, শুধু আলু দিয়ে চলেছে দীর্ঘকাল। তরকারিপত্র কেনার পয়সা কিনলে সেটা থাকবে না। কিভাবে চালিয়েছেন? যে সারা জীবনের যে আয়, সারা জীবন যা আয় করেছিলাম সব শেষ হয়ে গেল। এবং শেষে তিনি একটা কথা বলছেন যে অর্থাৎ কনজামশনটা তাদের কমাতে হলো, অনেকটাই কমাতে হলো। এবং শেষে তিনি বলছেন যে যা জমা ছিল, সারা জীবন খেটে জমানো পুঁজি, সে কি আর 1-2 বছরে হবে? আমি তো কাজ পাচ্ছি, এখন কাজ পেয়েছি, কাজ করছি, সেটাতে রোজ পান না, প্রত্যেকদিন পান না, এবং প্রত্যেকদিন পেলেও করতে পারেন না, কেন রোগ অসুখ আছে, শরীর খারাপ আছে তাতে। কিন্তু বলছেন কাজ পেলে আমার কি কি হবে? 3 মাসের এই যে ফাঁকটা, এইটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এই 3 মাসের ফাঁকটা কি করে পূরণ হবে? এই 3 মাসে এবং তিনি তার কাহিনীটা শেষ করলেন এই বলে যে তার বাচ্চা, তার ছেলে একটা ছাগল রেখেছিল, ছাগল পুষেছিল, ছাগলটাকে ভীষণ ভালোবাসে, ছাগলটা ছিল বাচ্চার প্রাণ। বললেন যে ওটাকেও বিক্রি করে দিতে হলো, কেন খাবার জুটছে না, খাবার খেতে হবে, ওটাকেও বিক্রি করে দিতে হলো। এবং সেটা বাচ্চাটা ঘুমিয়েছিল তখন বিক্রি করে দেওয়া হয়। এবং তার সে কি কান্না, মাটিতে গড়াগড়ি করে কাঁদছে। 2 মাস হয়ে গেল, এখনো সে ছাগলটার জন্য কাঁদে। এই যে প্রশ্নগুলো, এই যে লস, কত ধরনের লস হতে পারে ওভারঅল আমরা যদি দেখি, মানে ইকোনমিক্স এর অ্যাঙ্গেল থেকে দেখলে একটা বড় লস আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যে কনজামশনে অনেকটা, কনজামশনে বিশেষ করে নগরাঞ্চলে তো অনেকটাই 11% কমে গেছে কনজামশন। গ্রামে অনেকটা, এখানে গ্রামেও কমেছে কিন্তু সেটা 5%। এইগুলো এই রাজীবের মতন বহু লোক, রাজীব আমি এটা দাবি করছি না যে তিনি একজন রিপ্রেজেন্টেটিভ ছাত্র, রাজীবের থেকে খারাপ অবস্থার অনেকে আছেন। এবং রাজীব বলল যে কেউ কেউ মারা গেছেন। আবার রাজীবের থেকে ভালো অবস্থায়, যার বাড়িতে একটু বেশি কাজের লোক ছিলেন, বা যার বাড়িতে একটু সামর্থ্য, যার একটু জমি জায়গা ছিল, তারা একটুখানি বেটার জায়গায় আছেন। কিন্তু ওভারঅল ধরুন এই যে লসটা হলো, একটা মেজর লস হচ্ছে নিউট্রিশনাল লস, পুষ্টি। আমাদের এমনিতেই ভারতবর্ষের মানুষের পুষ্টির অবস্থা বেশ খারাপ। আমাদের বাচ্চাদের পুষ্টি সাব সাহারান নিম্ন সাহারা অঞ্চলের, আফ্রিকার নিম্ন সাহারা অঞ্চলের বাচ্চাদের পুষ্টির থেকেও খারাপ। আমাদের লাইফ এক্সপেক্টেন্সি এখনো 68 এর মতন কাছাকাছি। আমাদের কোয়ালিটি অফ লাইফ এমনিতেই খারাপ। পাকিস্তান বাদ দিলে দক্ষিণ এশিয়াতে প্রায় সব দেশই আমাদের থেকে এগিয়ে গেছে। এখন এই জায়গাটা, এর ফলে যেটা হলো, এই যে 3 মাস কোনো রকম কাজ না থাকা, কোনো কাজ না থাকা, এবং সেখানে সেই কাজ দিতে পারলাম না, কিন্তু কাজের বদলে যেটা দিতে পারলাম সেটা হচ্ছে 3.7%, 4% অফ টোটাল হাউসহোল্ড এক্সপেন্ডিচার। সেইটা আমি লোকেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। এইটাকে, এই যে ডিহিউম্যানাইজেশন অফ সোশ্যাল ভ্যালু, আমাদের যে সোশ্যাল ভ্যালু, মানুষকে মানুষ মনে করা হচ্ছে না। যে মানুষগুলো, রাজীবরা এরা মানুষ নয়, এরা মজুর, এরা এরকম ভাবে থাকবে, কাজ পেলে কাজ করলো, না পেলে করলো না। এই যে ডিহিউম্যানাইজেশন, মানুষের যে মর্যাদার অবনমন, এইটা কিভাবে আমরা পূরণ করব? এই যে ফাঁকটা, এই ফাঁকটা আমরা কিভাবে পূরণ করব? এইটা পূরণ করতে গেলে তো যাদের অনেক বেশি আছে, তাদের কাছ থেকে কমাতে হয়, তাদের একটু ফাঁকটা বাড়াতে হয়।
কিন্তু সেই দিকে সরকার কতটা যাবে সেটা আমরা সেরকম কোনো চিহ্ন, সেরকম কোনো খবর দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমি শুরুতে গোড়াতে আমি এইটুকু বলে থামবো, এরপর আরো কথা আসবে। তখন আমার মনে হয় যে তখন আরেকটু আমি হয়তো যোগ দিতে পারবো। বিশেষ করে একটা দিকে আমি পরের দিকে একটু আলোচনাও না, আমি প্রশ্ন হিসেবেই রাখতে চাই। সেটা হচ্ছে যে এই অবস্থায় মেয়েদের কি হলো। এমনিতেই যারা সব থেকে ভালনারেবল ওয়ার্কফোর্স, এবং এইরকম একটা দুর্বিষহ পরিস্থিতিতে তাদের কি অবস্থা হলো, এইটা একটু যদি আমরা আলোচনায় আনি, আমার মনে হয় এটা অনেকটা দিয়ে হয়তো এই লাইনে কথা বলবেন, তারপর আমরা যদি, আমি এখানে থামছি। হ্যাঁ কুমার, তুমি যে ছবিটা তুলে ধরলে রাজীবের পরিবারের, মানে একটা যদি অ্যাভারেজ জায়গায় তাকে আমরা ধরি, মানে সেটা একটা সাংঘাতিক উৎকণ্ঠার জায়গা। মানে একে তো তার কনজাম্পশন তারা কার্টেল করছে, সেখানে যারা অলরেডি ভালনারেবল, বয়স্ক আছে, মেয়েরা আছে, ছোট বাচ্চা আছে, তাদের যে নিউট্রিশনাল লেভেলে একটা অ্যাডভার্স একটা ইম্প্যাক্ট হচ্ছে। শিশুদের ক্ষেত্রে আমরা দেখছি যদি তাদের অপুষ্টি থাকে, তারা কিন্তু অনেক বেশি সাসেপ্টেবল হয়ে যাচ্ছে। যে শ্বাসকষ্টজনিত যে অসুখ, সেটা অনেক বেশি চান্স বেড়ে যায়। এবং এটা হয়তো আমরা অন্য দেশে দেখিনি, কিন্তু ভারতবর্ষে যেহেতু শিশুদের অপুষ্টিটা একটা খুব বড় পরিমাণে শিশুর মধ্যে আছে, এটা কিন্তু একটা বড় রিস্ক। তারপরে মনে করো এই যে রাজীবের পরিবার, এরকম একটা পরিবার বা তার থেকেও গরিব যে পরিবার, সেই পরিবার তারা কি করবে? মনে করো জনস্বাস্থ্যের যে অবস্থা, আমাদের তো সরকারি স্বাস্থ্য পরিষেবার অবস্থা সমস্ত দেশে খারাপ। এই কোভিডের সময় আমরা দেখছি যে প্রাইভেট হেলথ সার্ভিস, হেলথ ফেসিলিটি ছাড়া মানুষের যাওয়ার জায়গা বিশেষ নেই। তো সেখানে তারা চিকিৎসা কিভাবে করাবে? মানে আমি যেটা ভাবছিলাম, তুমি বলছিলে যে এক ধরনের অর্থনীতি বন্টনে একটা কোনোরকম ইমিডিয়েট একটা চেঞ্জ করা যেত কিনা, কিন্তু আমি যেটা ভাবছিলাম যে হলো, একে তো গত 5 মাসে আমাদের সংসদ একবারও বসেনি, সংসদীয় কমিটিগুলো বসেনি। কাজে সরকার যে কি করছেন আমরা কিছু অর্ডিন্যান্স এবং কিছু কিছু বিবৃতির মাধ্যমে দেখছি। টাকার কমিটমেন্ট করা হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে সত্যি কি টাকা নেই, বা এই টাকাগুলো অন্যভাবে কিছু করা যেত। যেমন ধরো, এগুলো থেকে আমরা আবার মাইক্রো কেসে আসতে পারি। এনআরইজি এর কথা বলি, মানে এমএনআরইজি, এই যে যেটাকে আমরা 100 দিনের কাজ বলি, এটাই একটা একমাত্র জায়গা যেখানে সরকার সোজাসুজি একটা কিছু করেছে, 40,000 কোটি টাকা বাড়িয়ে দিয়েছে। দেখা গেল যে মে মাসে 70% বেশি ডিমান্ড হয়েছে গত বছরের তুলনায় কাজ। মানে পরিযায়ী শ্রমিক, পরিযায়ী কথাটা ঠিক বলবো না, যারা বাইরে থেকে শ্রমিকরা ঘরে ফিরলেন, তারা এই কাজটার উপর কিছুটা নির্ভর করেছেন, এটা দেখা গেল। কিন্তু তারা আবার ফিরে যাচ্ছেন, তারা যখন ফিরে যাচ্ছেন, আবার কিন্তু রিপোর্টে পড়ছি তারা যে ধরনের কাজ চেয়েছিলেন তার 1/5 বেশি সরকার কিন্তু জুগিয়ে উঠতে পারেনি। তারা ফিরে যাচ্ছেন, আবার ফিরে যাচ্ছেন একটা খুব সংকটজনক পরিস্থিতিতে। সেখানে তারা কিন্তু অনেক কম মজুরিতে আবার কাজ করবে। তুমি দেখো সারা দেশে অসাম্য কিভাবে বাড়বে। যে মজুরিতে কাজ করতে করতে তারা ফিরে গ্রামে চলে এসেছিলেন, গ্রামে যথোপযুক্ত কাজ তারা পেলেন না। এর মাঝখানে 2-3 জায়গাতে, পশ্চিমবঙ্গ একটা উদাহরণ, উত্তরপ্রদেশেও আবহাওয়া খুব প্রতিকূল ছিল, কৃষির কাজ খুব বিপর্যস্ত হয়েছে, সেখানে তারা ভালো মজুরি পাননি। তারা ফিরে যে শহরাঞ্চলে ফিরে যাচ্ছেন, সেখানে এখনো তাদের বাসস্থানের সমস্যার সমাধান হয়নি। তারা কিন্তু কাজ করবেন আরো কম মজুরিতে। এখন এই যে জিনিসটা হলো, এনআরইজি এর টাকাটা গভর্নমেন্ট দিলেন, 40,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ হলো, কিন্তু এটা তো আমরা সকলেই জানি যে একটা যদি মঞ্জুরও করা হয় একজনের, ধরো ওয়েজ, আমি 100 দিন কি আমি 20 দিন কাজ করলাম, এটা মজুরি পাবো, সেইটা মঞ্জুর করা এবং আমার খাতায় পৌঁছানোর মধ্যে কিন্তু অনেক সময় লাগে। এবং এখনো এনআরজি এর বকেয়া মজুরি অনেক বেশি। তো এই যে জিনিসগুলো, যে একটা সংকটজনক পরিস্থিতিতে, একটা ধরো ন্যাশনাল এমার্জেন্সির সময় কিভাবে এইগুলো ফাইন টিউনিং করা যায়, যে একজন যিনি শ্রমিক তিনি কি করে দ্রুত মজুরিটা পাবেন, এটা কিন্তু করার দিকে আমি কিন্তু কোনো কারো কোনো চিন্তা দেখছি না। যেটা আমাকে খুবই ভাবাচ্ছে, তার কারণ
মানে পলিসি মেকিং এর জন্য, পলিসি ইমপ্লিমেন্টেশন, ইনস্ট্রাকশন দেওয়ার জন্য সারা দেশে প্রচুর মানুষজন আছেন। সরকার তো বৃহৎ যন্ত্র, আমরা কেবল পুলিশকে দেখলাম, তারা লকডাউন মেনটেন করছে, তারা রাস্তায়। আমি কিন্তু স্বরাষ্ট্র দপ্তর, গৃহমন্ত্রক, বিভিন্ন রাজ্যের, এদের ছাড়া কাউকে কোনো অ্যাক্টিভিটির মধ্যে দেখলাম না। একটা শ্রম বিভাগ আছে, শ্রম বিভাগ কি করলো? এতগুলো লেবার, এতগুলো স্টেট তাদের লেবার ল বদলে নিল। লেবার ল বদলে নেওয়া কি অর্থ? লেবার ল বদলে নেওয়ার একটাই ইমপ্লিকেশন হচ্ছে আমি লেবার ডেটা বাড়িয়ে দিলাম। তারা কাজ করতো এত ঘন্টা, এখন তারা এত ঘন্টা কাজ করতো। এবং এখানে তো ইউপির মতন সরকার আরো ড্রাস্টিক মেজার নিয়েছে, মানে শ্রমের সুরক্ষার ব্যাপারটাই উঠিয়ে দিয়েছে। এখন ওভারটাইম করলেও তারা কোনো ওভারটাইম পেমেন্ট পাবে না। মানে এই যে পরিবর্তনগুলো ঘটলো, এর মানে হচ্ছে যে আমি কেবল চিন্তিত যে নই সেটা বোঝাই যাচ্ছে, যে ইমিডিয়েটলি মানুষ কি করবে, তারা কিভাবে খাবে, এই কনজাম্পশন লেভেল নিয়ে তারা কিভাবে বাঁচবে, কিন্তু আমি এমন কিছু পদক্ষেপ নিচ্ছি যেগুলো তাদের হিতের বিপরীতে যাচ্ছে। তো এই যে প্রশ্নগুলো, এটারও তো আমরা প্রভাব দেখতে পাচ্ছি। এই যে মানুষগুলো যখন ফিরবেন কাজ করতে, যেখানে তারা গেলেন, তারা কিন্তু এই সমস্ত পরিবর্তিত শ্রম আইনের আওতায় পড়ে গেলেন, এবং এগুলো ঘটে গেল নিঃশব্দে। এগুলোর সঙ্গে আইএলও কনভেনশনের বিরোধিতা হলো, কোনো রকম সংসদে কোনো আলোচনা হলো না, সমস্ত কিছু হয়ে গেল। তুমি এই যেটা বলছিলে যে আয়ের কত একটা অংশ দেওয়া হয়েছে মানুষকে, প্রথম দিকে একটা রাজ্য সরকারের রেশন দেওয়া ছাড়াও ওই একটা গরিব কল্যাণ যোজনা বলে একটা যোজনা করা হয়েছিল। তাতে দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেক এত কোটি মানুষকে আমরা ওই 500 টাকা মতন করে দেওয়া হচ্ছে, তাদের খাতায় পৌঁছেছে। কিন্তু সেটা অ্যাভারেজ হিসেব করলে হ্যাঁ ওই রকমই দাঁড়ায়, সেটা তাদের গড় আয়ের মানে 1/3 বেশি কিছু নয়। তারপরে কতগুলো জায়গায় আমাদের হাতে যেমন সুযোগ ছিল, কনস্ট্রাকশন শেষ ছিল, আমাদের এত টাকা, আমাদের 28,000 কোটি টাকা কনস্ট্রাকশন শেষ। আমরা কিন্তু এই সাংঘাতিক দুঃসময়েও 5,000 কোটি টাকার বেশি খরচা করতে পারিনি, রাজ্য সরকারগুলো করতেই পারেনি। এই কনস্ট্রাকশন শেষে মাত্র 2 কোটির মতন শ্রমিক পেয়েছেন 1,000 থেকে 6,000 টাকা, তাদের অনেক টাকা বেশি পাওনা ছিল। এই টাকায় তাদের জন্য ওয়েলফেয়ার স্কিম করার কথা, তাদের এটা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার হিসেবে দেওয়া যেতে পারে। তো এই যে একটা কালেকটিভ একটা মেকানিজম আছে পুরো দেশের, এখানে কেন্দ্রকে ধরো, রাজ্যদের ধরো, যে আমরা এই কাজগুলো এই সময় তাড়াতাড়ি করতে পারি, সেদিকে কিন্তু যে চিন্তা ভাবনার এবং কনসার্নের সম্পূর্ণ অভাব, সেটা কিন্তু ভয়াবহ একটা গণতন্ত্রের পক্ষে। মানে আমি বলছি যে আমি, নীতি আয়োগ নিজেই বলছেন যে আমাদের কাছে তো যারা মাইগ্রেন্ট ওয়ার্কার, তাদের তো নাম এবং ব্যাংকের খাতা ডিটেল নেই, আমরা আর কি করতে পারতাম। কিন্তু ইন্টারস্টেট মাইগ্রেশন অ্যাক্ট ছিল, আমি না হয় সংসদ শেষ হওয়ার পরে বললাম যে এবার লকডাউন ঘোষণা করা হলো, 4 ঘন্টা সময় দেওয়া হলো, তার ফলে কি প্যানিক হলো আমরা সকলেই সেটা দেখেছি, মানুষের কি সাংঘাতিক কষ্ট হলো। কিন্তু তারপরে তো আমাদের এই 2-3 মাস সময় ছিল। এই পুরো ঘরে ফেরার ব্যাপারটা, লজিস্টিক্স গুলো ছেড়ে দিলেও তাদের আহার, বাসস্থান, তাদের ফিনান্সিয়াল কম্পেনসেশন, লেবার বিভাগ করে তাদের ডিটেলগুলো নিয়ে তাদের পয়সা দেওয়া, এইটা দেওয়ার মতন সঞ্চয় গভর্নমেন্টের কাছে ছিল না, এটা কিন্তু আমি বিশ্বাস করি। কিন্তু হয়নি কিছু, মানে এমন আমাদের মনে হচ্ছিল সেই সময়টা যে যেন কোনো আইনি কোনো পরিকাঠামো নেই, এবং সরকার বুঝতে পারছেন না এই পুরো সমস্যাটাকে তারা কিভাবে কোনো একটা লেজিসলেশনের পথে কিভাবে হ্যান্ডেল করবেন। মানে এইটা আমাকে ভাবাচ্ছে, এর উত্তর আমার নিজের কাছেও নেই। এবং তারপরে তো আমি আরো আসবো, আরো যে সমস্ত অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে, ফাইন্যান্স মিনিস্টার নিজে করেছেন, তার সঙ্গে একটা প্যান্ডেমিকের সম্পর্ক কি? তাতে এখন মানুষের জীবন, তাদের কনজাম্পশন, তাদের স্বাস্থ্য পরিষেবা, তাদের কোনোভাবে বাঁচানো, তাদের রোজগার ফিরিয়ে দেওয়া, এটা কিভাবে সম্ভব হবে? এমপ্লয়মেন্টের প্রশ্নটা তো, মানে জব ক্রিয়েশন কিভাবে হ্যান্ডেল হবে, সেটা তো অ্যাড্রেসই করা হলো। মানে আমিও এই প্রশ্নগুলো রাখছি কারণ এর উত্তর আমার কাছে নেই। এটা যদি তুমি কোনোভাবে সাপ্লিমেন্ট করো, আমরা একটু আলোচনাটাই করতে পারি। হ্যাঁ, এটা সাপ্লিমেন্ট করা খুব কঠিন দিদি, কিভাবে এটা সাপ্লিমেন্ট করা যায়? মানে প্রথমত তো যে ক্ষতিটা হলো, ক্ষতিটা অনেকটাই তো আটকানো সম্ভব ছিল, অনেকখানি যাবো, যেগুলো আপনি বললেন, মাইগ্রেন্ট লেবারদের ইস্যু, হেলথ ইস্যু, এইগুলো তো অনেকটা আটকে দেওয়া সম্ভব ছিল যদি না এটাকে মার্কেটের হাতে ছেড়ে দেওয়া। এখানে বলা হলো, মানে বলা হলো না, কিন্তু কার্যত মার্কেটের হাতে ছেড়ে দেওয়া হলো, যে মার্কেট বুঝে নেবে কিভাবে। এটা কি করে মার্কেট বুঝে নিতে পারে? মার্কেটের
এখানে মার্কেট কেন বুঝতে যাবে, মার্কেটের বোঝার কি দায় আছে? ফলে যেটা হলো যে অনেক আমি দুটো তিনটে অনেকগুলো প্রবলেমের কথা আসছে, কিন্তু আমি দুটো তিনটে অ্যাসপেক্টের কথা বলি। এক হচ্ছে যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যেমন হলেন এই শ্রমজীবী পরিবারগুলো, এবং সব থেকে ব্লিক হয়ে উঠলো তাদেরই ভবিষ্যৎগুলো। কেন? তাদেরই বাচ্চারা তারা পড়তে পারছে না, তাদেরই বাচ্চারা তারা নিউট্রিশন পাচ্ছে না। আইসিডিএস বন্ধ, 1.5 মাস ধরে ইমিউনাইজেশন বন্ধ থাকলো। আমার আপনার বাড়ির বাচ্চার ইমিউনাইজেশন আমরা প্রাইভেটে করিয়ে নিতে পারি, কিন্তু এই গোটা ভারতবর্ষের এই এই যে অসংখ্য মানুষ, এদের ইমিউনাইজেশন কি করে হবে? 1.5 মাস ধরে এটাকে বন্ধ করে রাখা। এটা এটা করা সম্ভব ছিল না তা নয়। লেখাপড়ার ক্ষেত্রে কিভাবে কি হবে, কি করে এটা করা যায়, হাল ছেড়ে না দিয়ে এটা নিয়ে আলোচনা করা সম্ভব ছিল এবং পথ বার করা খুবই সম্ভব ছিল। এই পথ এখন যেটা হলো যে এই যে দরিদ্র পরিবারগুলো যারা একদিকে কনজাম্পশন কমাতে বাধ্য হচ্ছেন, যারা একদিকে স্বাস্থ্যক্ষেত্রে এবং সব থেকে বেশি কনজাম্পশনের মানে সব থেকে বেশি কমেছে স্বাস্থ্যক্ষেত্রে, 15% ডিক্লাইন হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে 13% ডিক্লাইন হয়েছে। ফুডের ক্ষেত্রে অতটা নয়, ফুডের কেননা সাবসিস্টেন্সের একটা প্রয়োজন থাকে সার্ভাইভ করার জন্য, ফুড কিন্তু তাও 4% কমেছে। এই যে জিনিসগুলো, এইটা যেটা আমি আগেও বলছিলাম যে এই ফাঁকটা কি করে পূরণ হবে, এইটা তো একটা সেদিক দিয়ে বললে যদি দেশদ্রোহ বলতে হতো, এটাই দেশদ্রোহ। কেন এতে আমরা যে শুধু ওই গরিব পরিবারগুলোর ক্ষতি করলাম তা তো নয়। এই যে 3 মাসের প্রোডাক্টিভিটি লস বা 4 মাসের প্রোডাক্টিভিটি লস, যতদিন লকডাউন রইল, এই প্রোডাক্টিভিটি লস যেটা থেকে আপনি জিডিপির কথা বলছিলেন, এই লসটা তো আপনারও লস আমারও লস। এটা তো শুধুমাত্র গরিব লোকদের লস নয়, গোটা ভারতবর্ষের লস। এই লসটা এইটা যদি আমরা ডেমোক্রেটিক ডেফিসিটটা যদি না থাকতো, যদি লোকেদের সঙ্গে কথা বলা হতো যে কি করা যেতে পারে তোমরা বলো। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা এই ওয়ার্কারদের, ম্যানুয়াল ওয়ার্কারদেরটা ছেড়ে দিলাম। যে সরকারি কর্মচারীরা, ধরুন শিক্ষক বা অন্যান্য নানান সরকারি কর্মচারী যাদেরকে বসে থাকতে হলো, শুধু কখনো গিয়ে স্কুলে একদিন, সপ্তাহে একদিন বা মাসে একদিন যেতে হলো, আমরা তো তাদের সঙ্গে, সরকার তো তাদের সঙ্গেই কথা বলতে পারতো যে আপনারা কিভাবে এই সিচুয়েশনে কি করা সম্ভব আপনারা একটা পথ বাতলান। আমরা তো দেখতে পাচ্ছি যে এই আমরা পশ্চিমবাংলাতেই দেখতে পাচ্ছি যে কিছু কিছু প্রাইমারি শিক্ষক, তার সংখ্যায় যত কমই হন, তারা কিছু কিছু পথ নিয়েছেন যাতে বাচ্চাদের লেখাপড়াটা কন্টিনিউ করা যায়। এবার এই যে ডিভাইড আমাদের, যে একদিকে হচ্ছে ইকোনমিক ডিভাইড, সেখান থেকে ডিজিটাল ডিভাইড, প্রাইভেট স্কুলগুলো বাচ্চারা তারা ডিজিটালে পড়ছে, প্রাইভেট মানে সব প্রাইভেট স্কুল নয়, যেগুলো খুবই রিচদের কেটার করে সেগুলো। এখন এই যে ডিভাইডটা হয়ে গেল, এর থেকে বড় দেশদ্রোহ আর কি হতে পারে? এটা আটকানো সম্ভব ছিল। এটার জন্য সরকারের কোনো পরিকল্পনার কথা অন্তত তারা ঘোষণা করেননি যে আমরা এইভাবে ভাবছি, লোকে কি বলে, এটা কি করা যায়। মানে এইটা পরিস্থিতিটা অস্বাভাবিক বলেই সরকারকে তার নিজস্ব পথের বাইরে আরো বেশি করে ডেমোক্রেটিক প্র্যাকটিসের দিকে যেতে হতো। সেটা না গিয়ে বিপরীতে যেটা হলো, এবং এখানে আমাদের আইন বিভাগ পর্যন্ত, মানে জুডিশিয়ারি পর্যন্ত, মানে এই যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে তারা যে মন্তব্যটা করলেন, এটা তো একটা অসহনীয় মন্তব্য। কি করে তারা এটা করতে পারেন? যে সরকার তো খেতে দিচ্ছে, তাদের আবার মাইনে কেন দরকার? এই যে জিনিসগুলো, আমার মনে হয় এটা একটা খুব সাংঘাতিক পলিটিক্যাল ইকোনমিক পরিস্থিতির মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি, যেখানে একটা বড় ক্ষতি, বেশ বড় আকারের ক্ষতি। সেটা শুধু আমি আবারও বলবো যে আর্থিক দিক দিয়ে মাপার
যেমন একটা ব্যাপার আছে, জিডিপি ইত্যাদিতে তার রিফ্লেকশন পাওয়া যাচ্ছে, তেমনি অন্যদিক দিয়ে যে সোশ্যাল সেক্টরে আমাদের যে আমরা যে পেছলাম, নিউট্রিশনাল লস, লাইফ এক্সপেক্টেন্সি, কোয়ালিটি অফ লাইফ, এই যে বাচ্চাগুলোর পড়াশোনা 6 মাস ধরে, যে বাচ্চাদের প্রাইমারি স্কুলটা ছাড়া অন্য কোন রকম এডুকেশনাল সাপোর্ট বলে কিছু নেই, তার কি হবে? অথচ এই প্রশ্নগুলো খুব একটা গুরুত্ব পাচ্ছে না। বারবার যেটা গুরুত্ব পাচ্ছে যে কতদিন লকডাউন করলে কতটা করোনা রোগকে নিয়ন্ত্রণ করা যাবে। এই রোগ নিয়ন্ত্রণ, করোনার বাইরে তো অনেক রোগ আছে, এবং তাতেও এই শ্রমিকরাই, এই যেটা IFPRI তথ্য যেমন বলছে যে 15% ডিক্লাইন হয়েছে হেলথ এক্সপেন্ডিচারে। এখন এটা তো অন অ্যাভারেজ, অনেক বাড়িতে এটা অনেক বেশি এই ডেডলাইনটা। বহু লোকে বিনা চিকিৎসাতে, একেবারে বিনা চিকিৎসাতে, এরকম বহু লোক আছেন যারা সম্পূর্ণ বিনা চিকিৎসাতে মারা গেল। কেন? অন্য কিছু হচ্ছে না, কিছু চলছে না। তারা যখন যাচ্ছেন হাসপাতালে, গত পরশুই একজনের মৃত্যু ঘটেছে, আমি জানি, আমাদের খুবই কাছে পরিচিত লোক। তার হার্টের সমস্যা, নিয়ে যেতে তাকে বলছে আগে কোভিড টেস্ট করাও, তারপরে হবে, এবং তিনি সেখানে দাঁড়িয়ে মারা গেল। এগুলো তো আমি একটার কথা বললাম, অনেক জায়গায় এরকম এই জিনিসগুলো যে ঘটছে, অথচ এইগুলোকে একটু সভ্যভাবে করা, কি সভ্যভাবে হ্যান্ডেল করা, সভ্যভাবে এটাকে পরিচালন করা বা মোকাবিলা করা, এটা সম্ভব ছিল না, এইটা কিন্তু বিশ্বাস করা কঠিন। দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে যে এইটার আর একটা জিনিস, যেমন যারা অলরেডি ভালনারেবল, আগের থেকেই যারা খুবই বিপদের মধ্যে আছেন, সংকটের মধ্যে আছেন, যেমন আদিবাসীরা, যেমন দলিতরা, যেমন উইমেন। ভারতবর্ষের উইমেনদের অবস্থা কতটা, কি ধরনের পরিবর্তন ঘটেছে, এখনো সেই হিসেবটা খুব পরিষ্কার নয়, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, পুরুষদের তুলনায় মেয়েদের জব লস হয়েছে বেশি। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মেয়ে 11.5 মিলিয়ন মেয়ে কাজ হারিয়েছেন, সেখানে পুরুষরা কাজ হারিয়েছেন 9 মিলিয়ন। তো এই জিনিসটা ভারতবর্ষেও এর একটা রিফ্লেকশন নিশ্চয়ই আছে। সেটা ভারতবর্ষে তো মুশকিল হচ্ছে যে আমরা সব তথ্যগুলো খুব সহজে আমরা পাই না, আমাদের সমস্যা আছে। কিন্তু এখানেও যেটা পরিষ্কার বুঝতে পারছি, যারা ধরুন ডোমেস্টিক ওয়ার্কার ছিলেন, স্মল ট্রেডার ছিলেন, মেয়েরা তো এই সেক্টরেই কাজ করতেন, কনস্ট্রাকশন ওয়ার্কার ছিলেন, তাদের একটা বড় সংখ্যক মেয়েদের জব লস হয়েছে। এবং জব লসটা তো শুধু জব লস নয়, মেয়েদের জব লসটা সেটা শুধুমাত্র জব লস নয়, এই জব লসের সঙ্গে তাদের একটা সোশ্যাল সিকিউরিটির এই এর মধ্যে যে মাইক্রো স্টোরি গুলো আমরা শুনছি, যে পুরুষ গৃহবন্দী, মহিলাও গৃহবন্দী, তারা যেতে পারছেন না কাজ করতে। এবার পুরুষ যে গৃহবন্দী, তিনি কিছু করতে পারছেন না, তো ধরে বউকে পেটাচ্ছেন। ঠিক, ডোমেস্টিক এত বেড়ে গেছে। হ্যাঁ, এগুলো বেড়ে গেছে। সুতরাং স্থবিরদা বলছেন শিক্ষা পরিষেবায় কি কি করা যেত। আচ্ছা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো পরে। তো আপাতত আমি এখানে এই যে জিনিসগুলো, এইগুলো নিয়ে, অর্থাৎ ওটা জিনিসটা হচ্ছে যে একটা বড়, সব থেকে বড় সংকট যেটা, সেটা হচ্ছে ডেমোক্রেটিক ডিসিশন। এইগুলো সমাধান করবার জন্য মাইগ্রেন্ট ওয়ার্কারদেরই জিজ্ঞাসা করা যেত যে কি করা যায় তোমরা বলো, তাহলে কিন্তু অনেক ভালো রাস্তা বেরিয়ে আসতে পারত। যারা গ্রামে ফিরে আসলেন তাদেরকেই জিজ্ঞাসা করা যেত যে আপনারা গ্রামে কিভাবে, গ্রামের যেখানে ফিরে আসলেন সেখানে আপনারা কিভাবে এই গ্রামটাকে উন্নত করবার জন্য, তার উন্নতির জন্য কিভাবে আপনাদের শ্রমটা ব্যয় করতে পারেন বসে না থেকে। এটা তারা অনেক ভালো করে বলতে পারতেন।
আমরা সেই পথে হাঁটলামই না, কারণ সেটা সেই অভ্যাসটাই ভারত সরকারের নেই। লোকে, সাধারণ লোকে, আমার এক্সপার্ট আছে, আমার নীতি আয়োগ আছে, আমার অমুক আছে, আমার অমুক সেক্রেটারি আছে, সে বলবে না, সাধারণ লোকে বলে দেবে। সুতরাং এই যে কন্ট্রাডিকশন, যে একটা চাহিদা হচ্ছে, এখন চাহিদাই হচ্ছে যে ডেমোক্রেটিক ডিসকাশনের, আর প্র্যাকটিসটা হচ্ছে যে সেটাকে যতটা পারা যায় গলা টিপে মারা। সুতরাং এই কন্ট্রাডিকশনটার মোকাবিলা আমরা কিভাবে করব, সেটা কিন্তু একটা বড় সমস্যা বলে আমার মনে হয়। আর শিক্ষা পরিষেবার ক্ষেত্রে যেটা একটা প্রশ্ন উঠেছে, কয়েকদিন আগে আমরা একটা প্রাইমারি টিচারদের সঙ্গে, 50-60 জন প্রাইমারি টিচারের সঙ্গে কথা বলছিলাম। তারা নানাভাবে এই চেষ্টাগুলো করছেন, যেমন খোলা মাঠে বাচ্চাদের বসিয়ে পড়াচ্ছেন, সরকারিভাবে নয়, মানে সরকারি আদেশ নয়, এটা নিজেদের উদ্যোগে করছে। বা কোনো একটা কারো বাড়িতে দাওয়ায় বসিয়ে 5 জন 7 জনকে, কেউ দিনের অল্টারনেট ডেতে আজকে 1 আর 3 পড়ালাম, কালকে 2 আর 4 পড়ালাম, কোনোভাবে এটা চালু। এছাড়া আরো নানান রকম পদ্ধতিতে তারা কাজ করছেন। এইগুলো যত বেশি প্র্যাকটিসে আনা যেত, তত বেশি নতুন নতুন পদ্ধতি বেরিয়ে আসতে পারত। কিন্তু আমরা একটাই মন্ত্র যখন পেয়ে যাই, যেমন একটাই মন্ত্র, এই যে করোনা নিয়ে এখন যেটা হচ্ছে, সেটা মন্ত্র হচ্ছে, একটা মন্ত্র যে একটা হসপিটাল খোঁজো, সেখানে একটা বেডে তাকে শুইয়ে দাও, এটাই মন্ত্র। তেমনি এডুকেশনের ক্ষেত্রে একটাই মন্ত্র, যে ডিজিটাল করে দাও, ফোনে পড়াবো। এটা তো হয় না। দিদি, এবার আমি অনেকক্ষণ বকলাম। না, আমি তোমার কথাগুলো মন দিয়ে শুনছিলাম। আমি যেটা বোঝার চেষ্টা করছিলাম, দেখো আমি তো দীর্ঘদিন প্রশাসনে কাজ করেছি, তাদের চেহারাটা বাইরে থেকে সবার কাছে একই রকম মনে হয়। ব্যাপারটা হচ্ছে যে আমাদের হাতে কিন্তু খুব বড় অনেক লোকজন ছিল। এখন ডাক্তাররা, স্বাস্থ্যকর্মীরা ছাড়া, পুলিশ ছাড়া কাজে তো অনেক ব্যস্ত নয়, অধিকাংশ মানুষেরই এখন খুব কাজ নেই। তো আমরা কিন্তু এই বড় যে জনসমষ্টি, পঞ্চায়েতের লোকজন ছিলেন, নানা এক্সটেনশন অফিসার আছেন, ব্লকে ধরতে গেলে 100-150 মানুষ আছেন, কাউকে কিন্তু ব্যবহার করলাম। তুমি যে কথাটা বলছিলে, যে একটা খুব গুরুত্বপূর্ণ দিক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলি সেটা আমরা টেকনিক্যাল কথায়, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টির দিক, যেখানে প্রত্যেক দিন ক্ষতি ঘটে চলেছে। বাচ্চারা পড়াশোনা করছে না, অঙ্গনবাড়িতে খাবার পাচ্ছে না, তাদের ইমিউনাইজেশন হচ্ছে না। এখন এই যে জিনিসগুলো, এইগুলো কি আমরা লকডাউন তো করে দিলাম, লকডাউন করে আমরা সেটা ইমপ্লিমেন্ট করার দিকে চলে গেলাম। আমরা জনস্বাস্থ্যের প্রকৃত কোনো উন্নতি করার চেষ্টা কেউই করেননি, কেন্দ্র রাজ্য কেউই করেননি। কিছু কিছু হাসপাতাল, টেম্পোরারি ফেসিলিটি তৈরি হয়েছে এই মাত্র। কিন্তু এই সময়টা তো ব্যবহার করা যেতে পারত না। মানে একটা দেশ, এত বড় একটা দেশ, তার এত বড় একটা সিস্টেম আছে। আমরা কি আগে কখনো কোনো ইমার্জেন্সি দেখিনি? মনে করো দেশে একটা যুদ্ধ লাগলো, কিংবা একটা খুব বড় মহামারী এলো, বা কিছু হলো যেটা 4-5 মাস আছে, সেই সময় তো বাকি কাজ সাসপেন্ডেড হতে পারে। এই যে শিক্ষকরা এই কাজটা করছেন, তুমি যেটা বলছো সেটা আমি বেশি করে অনুভব করছি, যে এই সময় মানুষের সঙ্গে কথা বলা, বিকল্প কি করা যেতে পারে, এটা করা কিন্তু অনেক লোক ছিল, আমরা কিন্তু তাদের কাউকে ব্যবহার করলাম না। প্রথমেই আমি শুনলাম যখন লকডাউনটা হলো, যার জন্য সাধারণ মানুষ সময় পেয়েছিলেন মাত্র 4 ঘন্টা, ঘরে ফেরাই বলো, জিনিস কেনাই বলো, যে প্রত্যেক পরিবার যেন 5টা করে পরিবারের দায়িত্ব নেয়। মানে এটা সরকার বলছেন, সরকার কোনো আইন দেখালেন না যে এই আইন বলে তোমার এই বিশেষ এন্টাইটেলমেন্টটা সুরক্ষিত হবে। ইন্টারস্টেট মাইগ্রেন্টদের জন্য একটা আইন আছে, তাতে বলা আছে যে আমি কিন্তু যদি কোথাও বাড়ি নিই, তার জন্য আমি কিন্তু একটা অ্যালাউন্স পাবো, একটা ভাতা পাবো, আমি একটা রিলোকেশন অ্যালাউন্স পাবো। কেউ কিন্তু কাউকে কিছু বললো না। মানে পুরো জিনিসটা যেন সাধারণ মানুষের চ্যারিটি। আমরা কিন্তু রাজ্য সরকারের লেভেলেও কিন্তু একই কাজ করে যাচ্ছি। শিক্ষকরা যতটা নিজেদের দিক থেকে পাচ্ছেন সেটা তারা করছেন, ক্ষতিপূরণের দিকে কারোর কোনো লক্ষ্য নেই। তার কারণ আমার যেটা মনে হচ্ছে, কোথাও আমরা সাংঘাতিক ভাবে সাধারণ মানুষের জীবনের সংকট থেকে পুরো বিযুক্ত হয়ে গেছে। এই যে আদিবাসীদের কথা তুমি বললে, যারা অরণ্যের উপর নির্ভর করেন, এই সময় কেন্দু পাতা তুলতেন, সেগুলো বিক্রি করতেন,
সমস্ত তো বন্ধ হয়ে গেল, হাটগুলো বন্ধ হয়ে গেল। মানে সেখানে যে পরিমাণ অনাহার, যে পরিমাণ অপুষ্টি এখনো আমাদের চোখে আড়ালে। কারণ যখন এই সমস্যাটা মিটে যাবে তখন তো কেউ এসে হোয়াইট পেপার পাবলিশ করবেন না। যেমন ডিমনিটাইজেশনের ফলে সাধারণ মানুষের, দরিদ্রতম মানুষের যে ক্ষতি হয়েছিল সেটা নিয়ে আমরা তো কোনো তথ্য পাইনি কারোর কাছে। এই ঘটনাটা কেউ দেখবে না, কিন্তু আমাদের কিন্তু ব্যবস্থা ছিল, আমরা এটা করতে পারতাম। মানে আমরা পরামর্শ করতে পারতাম, তুমি যেটা কথা বলছিলে, আমরা কিছু ব্যবস্থা করতে পারতাম। যে সমস্ত লোক জরুরি পরিষেবায় নিযুক্ত নন, স্বাস্থ্যকর্মী নন বা পুলিশ নন, তাদের পঞ্চায়েতের লোকজন ছিলেন, ব্লকের লোকজন ছিলেন, তাদের দিয়ে আমরা অনেকটা কাজ করাতে পারতাম, কিন্তু সেদিকে কেউ গেল না। আমরা যেন পুরো জিনিসটার উপরে একটা বড় ঢাকনা চাপিয়ে বসে রইলাম, এই লকডাউন আর এই হাসপাতাল, আর এর মাঝখানে আর কিছু নেই। এবং অন্যদিকে সরকার যে প্রচুর টাকা খরচ করে যে পলিসিগুলো ডিক্লেয়ার করলেন, খরচ করে নয় অ্যাকচুয়ালি, মানে পলিসির মধ্যে বললেন এই টাকা, মানে আমাদের ফাইন্যান্স মিনিস্টারের বিশাল প্যাকেজ, তার মধ্যে কিন্তু তুমি যে চাহিদার কথাটা বারবার বলছো, কনজাম্পশন ফল করছে, চাহিদা বাড়ানোর কিন্তু কোনো মেকানিজম তার মধ্যে নেই। তার মধ্যে আছে কিভাবে যোগান বাড়ানো যায়, মানে সেখানে কি করে ইনসলভেন্সি মাপ করা যাবে, কি করে ইকুইটি তৈরি করা যাবে, কি করে লোকে আরো বেশি ক্রেডিট পাবে, এইগুলো দিয়ে কিন্তু পাতা ভরানো হলো। মানে একদিক দিয়ে অর্থনৈতিক ব্যাপারে চিন্তা ভাবনাটা সম্পূর্ণ অস্পষ্ট, অন্যদিকে যেখানে মানুষের স্বাস্থ্য, জীবন, পুষ্টি এবং যে সময়টা পেরিয়ে যাচ্ছে, যেগুলো আর ক্ষতিপূরণ হবে না, তাই নিয়ে সম্পূর্ণ উদাসীন। কারণ যেহেতু একটা বড় স্বাস্থ্য সংক্রান্ত ইমার্জেন্সি এসেছে, আমরা এদিকে মন দিতে পারছি না। প্রয়োজনটা ছিল ঠিক তার উল্টো, আমাদের হাতে জনবল ছিল, আমাদের হাতে যা অর্থ সম্পদ ছিল সব জায়গায় খুব বেশি টাকার দরকার ছিল না। আমরা এই ওপেনিং আপটা, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত, মানে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আরো সেন্সিটিভ করে তোলার জন্য এটা ছিল একটা উপযুক্ত সময়, কিন্তু সেই সুযোগটা আমরা হারালাম এবং এখনো আমরা এটা নিয়ে একেবারেই চিন্তিত নই। যেটা যেটা সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় কষ্ট, বা যেটা সবচেয়ে বড় কি বলবো, মানে অধিকার ক্ষয় হওয়া সবচেয়ে বড় লক্ষণ একটা দেশের। আমি জানি না আমাদের কোনো প্রশ্ন এসছে কিনা, আমি এখানে কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। যদি চান্দ্রী এটা বলেন তাহলে আমরা আরো কিছু প্রশ্নের কোনো উত্তর দিতে পারি। আর নির্মলা দিয়ে একটা প্রশ্ন করেছেন, সেটা আমি এখানে আলোচনা করতে পারি। আমি একটু দেখে নিই আরো কিছু আছে কিনা প্রশ্ন। নির্মলাদির প্রশ্নটা নিয়ে আপনি কি মনে করছেন? আত্মনির্ভরতা। হ্যাঁ, নির্মলাদি যেটা বেসিক্যালি বলেছেন যে এটার সঙ্গে আবার এই সংকটের খুব প্রত্যক্ষ যোগাযোগ নেই। মাঝখানে প্রধানমন্ত্রী কিছুদিন আগে এসে বললেন যে আত্মনির্ভর ভারত, এটা তো বেসিক্যালি একটা সেই সব সেক্টরের উপর ফোকাস করা যেখানে আমরা দেশে প্রোডাকশন করতে পারি, সেটা এক্সপোর্ট করতে পারি, তার সঙ্গে ইমিডিয়েট ক্রাইসিসের সম্পর্ক নেই। ঠিক আছে, সেটা ধরে নিলাম ইকোনমিক রিভাইভালের একটা মেথড। কিন্তু নির্মলাদি এই প্রসঙ্গে দুটো প্রশ্ন করেছে, যে গভর্নমেন্ট ক্রেডিটের কথা বলছেন যাতে নতুন একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারে, নতুন কার্যকর একটা এন্টারপ্রেনারশিপ তৈরি হতে পারে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ক্রেডিটে হয় না। কারণ এটা দেখা গেছে, উনি এটা বলছেন যে গভর্নমেন্ট এটা বলছেন যে এই যে কর্মহীনতার ব্যাপারটা, এটা কোনো প্রত্যক্ষ দায়িত্ব সরকার নিতে চাইছে না। তারা বলছে যে তোমরা নিজেরা সেলফ এমপ্লয়েড হও, তোমাদের ক্রেডিট দেওয়া হবে। কিন্তু যখন দুটো জিনিস এর মধ্যে ইম্পর্টেন্ট, ক্রেডিট এবং স্কিল ট্রেনিং, কিন্তু দেখা যাচ্ছে ক্রেডিট পেলেও একজন মাত্র 5% এর বেশি কেসে কিন্তু ক্রেডিট নিয়ে বা ব্যাংক থেকে ঋণ নিয়ে একজন একটা প্রতিষ্ঠান বা একটা এস্টাবলিশমেন্ট তৈরি করতে পারছে না। তাদের নানা রকম দায় দায়িত্ব আছে, তারা পুরনো ঋণ শোধ করে, বাড়ির খরচ থাকে, কাজে এই যে ক্রেডিটটা তারা পাচ্ছে একটা মার্জিনাল লেভেলে, সেটা তারা ইউটিলাইজ করে একটা নতুন প্রতিষ্ঠান তৈরি করার কাজটা করতে পারছে না। দ্বিতীয়ত স্কিলের কথাটা উনি তুলেছেন এমন একটা সময়েও যখন এই নতুন এডুকেশনাল পলিসিটাও আসছে। এই স্কিল ট্রেনিংটা এমন ভাবে হতে হবে যাতে তার সঙ্গে একটা সেলফ এমপ্লয়মেন্ট হওয়ার একটা সুযোগ থাকে। এই লিঙ্কটা কিন্তু খুব ক্লিয়ার নয়। ভালো স্কিল ট্রেনিং না পেলে, মানে তুমি এটা জানো, বারবার যেখানে শিল্পায়ন হয়েছে, খনি তৈরি হয়েছে, আদিবাসীদের বিরোধ আমি দেখেছি, তারা বলেছে যে আমাদের যা এডুকেশনাল লেভেল, যা স্কিল ট্রেনিং, তাতে তো আমরা এখানকার
দরজার গেট কিপার ছাড়া কিছু হতে পারবো না। যা বড় বড় স্কিল জব আছে সেগুলো বাইরে থেকে লোকেরা এসে নিয়ে যাবে। তো আমরা মিছিমিছি আমাদের জমি, আমাদের নিরাপত্তা কেন দেব? ব্যাপারটা তাই, যদি আমি স্কিল ট্রেনিংটাকে এইভাবে ফোকাস না করি, তার থেকে সেলফ এমপ্লয়মেন্ট তৈরি হতে পারবে যে লেভেল অফ স্কিলে, এবং সে বিষয়ে কোনো ক্ল্যারিটি রাখা হয়নি। এটা নির্মলা দির অফিসিয়ালি। এবং আমার যেটা আরো পুরো মনে হয়েছে যে এই আত্মনির্ভর ভারত যে যে ডিক্লারেশন যেটা হলো, মানে এটা কি উপযুক্ত সময় এটা ছিল? এটা তো দেশের অর্থনীতিকে চাঙ্গা করার একটা লং টার্ম মেথড তুমি বলতে পারো। এটা আমাদের এখন কিসে কাজে লাগবে? মানে আমার মনে হচ্ছে যে যারা এইসব অর্থনীতি নিয়ে আলোচনা করছেন আমাদের জাতীয় স্তরে, তারা বুঝতে পারছেন না যে আমাদের এখনকার ঠিক আজকের সমস্যাগুলো কি। সেটাই হচ্ছে একটা চিন্তার বিষয়। যদি তারা সেটা বুঝতে না পারেন, আমরা সেটাই দিতে চাইবো যেটা আমাদের মতে ঠিক। এবং এখানেও সেই কনসালটেশন খালি নয়, যাদের তারা কনসাল্ট করছেন তাদের সঙ্গে দেশের তৃণমূল স্তরে কোনো যোগাযোগ নেই। এখানে আমি তো চান্দ্রের কথা শুনতে পাচ্ছি না। এখানে কি কোনো প্রশ্ন তোমার কাছে আছে চ্যাটে? এইখানে শুধু একটু একটু অ্যাড করে দিই, তারপরে প্রশ্নগুলোতে আসছি। একটা হচ্ছে যে এই আত্মনির্ভরতা, এটা খুব একটা অদ্ভুত জিনিস। আবার বারবার কার্ল মার্কসের কথা এসে যাচ্ছে। উনি একবার বলেছিলেন যে তুমি যদি ক্যাপিটালিস্টকে ফাঁসি দাও তাহলে সে দড়িটাও ওই সাপ্লাই করবে, ক্যাপিটালিস্টই সাপ্লাই করবে। তা এই যে এত চীনের বিরুদ্ধে এত কথা বলা হয়, যে সমস্ত কিছু এখন এই যে এই গণেশের ঘন্টা নাড়ানো হয়, সে ঘন্টাটাও চীন সাপ্লাই করছে। আমি আশ্চর্য লাগে যে আমাদের এই বাজারে এই হঠাৎ করে দেখা গেল যে কিছু অ্যাপ বন্ধ করে দেওয়া হলো। তাতে কারো যে খুব একটা ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়, কিন্তু আমরা যা ব্যবহার করছি, এমনকি এই যে ঝাঁটা ব্যবহার করছি, ঘর ঝাঁট দেওয়ার জন্য কতগুলো ফাইবারের ঝাঁটা, সেটা পর্যন্ত চীন থেকে আসছে। আশ্চর্য কতগুলো জিনিস যে আমরা এগুলো তৈরি করতে পারি না। এবং এইটা তৈরি করবার জন্য এখন যেটা হয়েছে, এইগুলো তৈরি করবার জন্য যে এটা ঠিক যে আমাদের যে এডুকেশন দরকার, যে ট্রেনিং দরকার, সেটার কথা আমরা কখনো ভাবিনি। এটা তো বারবার অমর্ত্য সেন বহুবার এই জিনিসটা, এই কম্প্যারিজনটা আনছেন চীনের সঙ্গে ভারতের, যে চীনের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখবার নেই, এটা ঠিক, কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। যে তারা একটা এডুকেটেড ওয়ার্কফোর্স পাওয়ার কারণে তারা অনেকটা এগিয়ে গেলেন, আর আমরা তাদের কাছ থেকে, চীনের কাছ থেকে ঝাঁটা কিনছি, ঘন্টা কিনছি, এবং যাবতীয় যা যা আমাদের দৈনন্দিন প্রয়োজন সব চীন কেন কিনতে, এটা আমরা কেন করতে পারি? এইটা করতে পারলে আমাদের ওয়ার্কফোর্সকে তাহলে ওইভাবে তৈরি করতে হবে। এটা একটা বড় প্রশ্ন আত্মনির্ভরতার প্রশ্নেও। তাই আমার মনে হচ্ছে যে সরকারের বক্তব্য এবং সরকারের মানে কথনি আর করনি, এই দুটোর মধ্যে একটা বড় পার্থক্য দেখা দিচ্ছে। তোমার মনে আছে কুমার 6 বছর আগে যে মেক ইন ইন্ডিয়া বলে একটা প্রোগ্রাম চালু হয়েছিল, যা সরকারের থেকেও বুঝতে পারেনি, সেটাতে কিন্তু গত 6 বছরে কি হয়েছে কেউ জানে না। মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের যে কন্ট্রিবিউশন জিডিপি, সেটা কিন্তু 1 ইঞ্চিও বাড়েনি। সেটাতে কি হলো? এখন আবার সেটাকে সরিয়ে দিয়ে আমরা আত্মনির্ভরে আছি, ঠিক আছে, ফার্মাসি সেক্টরের পোটেনশিয়াল আছে, আমরা অনেক কাজ দেশের মধ্যে করতে পারি, কিছু কিছু সেক্টর এরকম আছে, কিন্তু আবার সে স্কিলের প্রশ্ন, যেটা নির্মলা দি করেছেন। যদি তুমি স্কিল ট্রেনিং নিয়ে কোনো ডিরেকশন না দাও, তাহলে তো আবার উইল গো ব্যাক টু স্কোয়ার ওয়ান। হ্যাঁ, বেশ কিছু প্রশ্ন এসছে মনে হচ্ছে, সেটা একটু চান্দ্রেই আপনি কি একবার পড়ে দেবেন তাহলে সুবিধা হয়, কারণ ওগুলো আমি একদমই সেটাই বলছিলাম, অনেকগুলো ভেসে চলে গেল। নিশ্চয়ই আমি একবার সব প্রশ্নগুলো বলে দিচ্ছি। আমি প্রথম থেকেই একবার বলছি। এমনিতে স্থবির দাশগুপ্তর প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তারপরে বাকিগুলো বলছি। এখানে প্রসেনজিৎ মুখার্জি প্রশ্ন করেছেন, বর্তমান পরিস্থিতিতে অনেকেই জীবিকা বদল করতে বাধ্য হচ্ছেন, এই বিষয়ে বক্তাদের মতামত ও পর্যবেক্ষণ জানতে আগ্রহী। এবং দ্বিতীয়
প্রশ্ন কমেন্ট মিলিয়ে বিদিশা ঘোষ বলেছেন, ক্রাইসিসটা তো সর্বতোভাবে এসেছিল দেশের সব স্তরের মানুষের জীবনে কম বেশি। রাষ্ট্র এই সময়টায় অপেক্ষাকৃত স্টেবল অবস্থায় যারা আছেন যে যে সেক্টরে, তাদেরকে মেশিনারি হিসেবে ব্যবহার করতে পারতো এই সংকটের মোকাবিলা করতে, সেটাই কিনা সেটাই উনি জানতে চাইছেন। এছাড়া রাজ মুখার্জি প্রশ্ন করেছেন, how the demand for goods and services can be generated so that the economic activities roll back to pre-lockdown level. শিক্ষক অনুপম ভট্টাচার্য তিনি প্রশ্ন করছেন, এই বিষয়ে শিক্ষকদের কি কর্তব্য ছিল এবং এখন কি করা উচিত। আপাতত এই প্রশ্নগুলি এসেছে। সীমান্ত 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 কিছু একটা বলছিল। হ্যাঁ, সীমান্ত প্রশ্নটা বাদ যায়নি, বাদ গেছে। হ্যাঁ, একদমই। আমি সীমান্তদের প্রশ্নটা বলছি। হ্যাঁ, অনেকটাই। সীমান্তদের প্রশ্নটা দুজনের কাছেই। আপনাদের কি মনে হয় যে এই লকডাউন জনিত পরিস্থিতিকে দীর্ঘায়িত করা আসলে লোকজনের নজর ঘুরিয়ে আড়াল দিয়ে অনেক ব্যবস্থাকে, যেমন শিক্ষা ব্যবস্থা, সেটাকে বিনষ্ট করে দেওয়া অথবা বেসরকারি হাতে ঠেলে দেওয়ার একটা কৌশল? এটা সীমান্তদের প্রশ্ন। সীমান্তর এই প্রশ্নটার উত্তর আমি তো দেব না, কারণ এরকম একটা কনস্পিরেসি থিওরি এক্ষুনি আমরা এই ব্যাপারে কিছু জানি না। এটা সীমান্ত, আপনার কাছে মার্জনা চাইছি। এই কনস্পিরেসি থিওরিটা নিয়ে কিছু বলা খুব কঠিন। দিদি আপনি বলুন। আমি বিদিশা প্রশ্নটা বলছি, আমি এই কথাটাই বলছিলাম যে আমাদের কাছে এমন অনেক লোকজন ছিলেন পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে ব্লক স্তর, জেলা স্তরে, যারা কিন্তু এইসব পরিষেবা নিয়ে অন্য কোনো কাজ করছিলেন না। বিরাট ওয়ার্কফোর্স, তাদের আমরা ব্যবহার করতে পারতাম, আমরা কিন্তু করিনি এবং আমরা ভাবিও নি সে কথা। মানে ওই সবাইকে কিভাবে তারা 1/3 অফিস যাবেন আর বাকিরা বাড়িতে থাকবেন, এই জিনিসটা করতে আমরা এত ব্যস্ত হয়ে পড়লাম, ওটা তাসের দেশের প্র্যাকটিসের মতো, যে আমরা সবকিছু ভুলে গেলাম। আচ্ছা, সীমান্তের প্রশ্নটা আমি সত্যি ওই কনস্পিরেসি থিওরি দিয়ে আমি অ্যানালাইজ করতে চাই না, কিন্তু এটা আমাকে খুবই আহত করেছে যে একটা দেশে যখন এরকম একটা সিচুয়েশন, আমাদের সংসদ বসছে না, কারোর সঙ্গে কেউ কথা বলছেন না, তখন আমরা লেবার ল রিফর্ম করার অর্থ লেবারদের ওয়ার্ক আওয়ার বাড়িয়ে দেওয়া, তাদের ওভারটাইমে রাইট তুলে নেওয়া, আমরা এগুলো কেন করব? এটা তো করা যায় না। এইটা কিন্তু আমাকে খুবই পীড়া দিয়েছে। মানে আমার মনে হয় না যে এটা আমি কোনো গণতান্ত্রিক সরকারের কাছ থেকে আমি এটা প্রত্যাশা করি। এবং রাজ্য সরকারগুলো যে উৎসাহের সঙ্গে করেছে, মানে এখানে মধ্যপ্রদেশ আছে, ইউপি আছে, রাজস্থানে, সবাই যেন একটাই কাজ, লেবার ডেটাকে কি করে বাড়ানো যায়। এইটা একটা খুব চিন্তার ব্যাপার। মানে এই আড়ালে প্যান্ডেমিকটা ধরে নিয়ে এইটা করা হয়েছে। আমি এমন জব লসের কথা জানি যেখানে হয়তো কাজটা যাওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু প্যান্ডেমিকটা দেখিয়ে সেই কাজটা চলে গেছে। একটি প্রশ্ন এসেছিল বর্তমান পরিস্থিতিতে জীবিকা বদল। এই জীবিকা বদলটা কিন্তু একটা খুব লিমিটেড জায়গায় করা সম্ভব। মানে যদি স্কিল সেটটা এমন হয়, মানে আনস্কিল্ডের কোনো প্রশ্ন নেই, জীবিকা বদল এখানে স্কিল্ড। আমি টেকনিক্যাল প্রফেশনালদের ক্ষেত্রে দেখছি তারা এক জীবিকা থেকে অন্য জায়গায় গেছেন প্রাইভেট সেক্টরে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জীবিকা বদলের সময় তাদের একটা মজুরি হ্রাস পেয়েছে, অর্থনৈতিক ক্ষমতা কমে গেছে। কাজে এটা কতদিন আমরা সাস্টেন করতে পারবো সে বিষয়ে আমি খুব নিশ্চিত নই। মানে তাকে দেখতে হবে তার পরিবারে কর্মক্ষম আর কে আছেন। একটা পরিবারে 3-4 জন কাজ করলে তারা চালিয়ে নিতে পারে একটা জীবিকা বদল বা একটা জব লসকে। কিন্তু আমি এখন যেখানেই কথা বলছি, আমি যেহেতু 2-3টে শহরের মানুষের সঙ্গে কথা বলি, প্রত্যেক পরিবারে 2-3 জন করে তাদের কাজ নেই। কোথাও 1 জন, কোথাও 2 জন, কোথাও 3 জন। যেখানে 3 জন কাজ করতেন এবং এখন কাজ করছেন না, তারা কি করবেন? তারা কি করে বাড়ি ভাড়া দেবেন? তারা কি করে মানে এই সবচেয়ে যেটা চিন্তা হচ্ছে, তারা কোন চিকিৎসার ব্যয় ভার তারা কি করে ব্যবহার করবেন? কারণ সরকারি হাসপাতালে পরিষেবার অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি। এই প্রশ্নটা আছে, এটা একটু ডিফিকাল্ট প্রশ্ন আমার পক্ষে উত্তর দেওয়া। ইকোনমি আমাদের আসলে উচিত ছিল ডিমান্ড জেনারেট করা। একটু চান্দ্রী নামটা বলবেন যিনি প্রশ্নটা করেছেন, ইংলিশে বোধহয় প্রশ্নটা করেছেন, দেখি আমি চ্যাটে দেখছি। এটা রাজ মুখার্জি, ওনার নাম রাজ মুখার্জি। রাজ মুখার্জি প্রশ্নটা করেছেন। আমাদের সত্যি সেটাই কাজ ছিল
যে ডিমান্ডটাকে বাড়ানো, কিন্তু আমরা সেদিকে গেলাম না। ডিমান্ড বাড়ানোর জন্য আমাদের দরকার ছিল যারা ইমিডিয়েটলি এমপ্লয়মেন্ট জেনারেট করবেন তাদের হাতে টাকা দেওয়া, পুঁজি দেওয়া এবং সেটা এনশিওর করা। আমরা যখন ব্যাংকদের বললাম তোমরা বিনা কোল্যাটারালে লোন দাও, কিন্তু এটা আমি সবসময় দেখেছি যদি ব্যাংকদের ক্রেডিট দিতে বলা হয় এটা কেউ কিন্তু ফলো আপ করে না তারা কি দিল। আমি এখনো জানি ছোটখাটো ব্যবসায়ী যারা ব্যাংক স্তরে গিয়ে বলছেন যে আমাদের একটু লোন লাগবে বা টাকা লাগবে, ব্যাংক বলছে না না ওসব আমরা এখন জানি না। আমরা কিন্তু ব্যাংক চিরকালই কখনো কোনো ঝুঁকি এইরকম একটা সময় নিতে চায় না। এবং সম্প্রতি আরেকটা জিনিস হলো, সেটা একটা এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার জন্য বড় একটা খরচের পরিকল্পনা, সেটা খুব বেশি নয়, বছরে 5,000 কোটি। সেখানে বলা হলো যারা ছোট ছোট কৃষকরা তাদের এখন ওই এগ্রিকালচারাল প্রডিউস মার্কেটে যাওয়ার দরকার নেই, তারা ছোট অন্য স্বাধীন ব্যবসায়ীদের কাছেও বেচতে পারেন এবং সেখানে তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য, গোডাউন তৈরি করার জন্য একটা আর্থিক সাহায্য দেওয়া হবে। আর ব্যাপারটা হচ্ছে এটা তো সমস্যা নয়, চাষির সমস্যা হচ্ছে সে প্রডিউসটা ধরে রাখতে পারে না, তার হাতে এত টাকা নেই যে সে অপেক্ষা করতে পারে ভালো দাম পাওয়ার জন্য, সে প্রথমেই ডিস্ট্রেস সেল করে। কাজে এইরকম একটা সময়ে ওই একটা আছে না যে তৃষ্ণার্ত হয়ে চাইলাম এক ঘটি জল, তাড়াতাড়ি এনে দিলে আধখানা বেল, এরকম একটা ব্যাপার। সেখানে গোডাউন তৈরির টাকাটা এই অবস্থাতে মানে আরো এন্টারপ্রেনার তৈরি হবে, তারা গোডাউন তৈরি করবে, সেখানে চাষি প্রডিউস নিয়ে যাবে, এটা হাস্যকর কল্পনা। দরকার ছিল কিভাবে চাষির হাতে ইমিডিয়েটলি এমন ভাবে তার যে দামটা সে পাবে ফসলের তার 90% কিভাবে তাকে এক্ষুনি দিয়ে দেওয়া যায় যাতে সে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু সেই মেকানিজমটা তো কাজ করলো না। এখন আমি যদি পলিসি স্টেটমেন্ট, 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ, 2 লক্ষ কোটি টাকার সাবসিডি, এইগুলোর দিকে আমি বেশি ঝোঁক দিই, নামের দিকে আমি বেশি ফোকাস করি, তাহলে মুশকিল হচ্ছে যে যে জিনিসগুলো ঘটছে তলায় সেগুলো সবসময় আমাদের চোখ এড়িয়ে যাবে। সেটাই হচ্ছে, সেটাই সবচেয়ে বিপন্নতার ব্যাপার হচ্ছে আমরা আর্থিক দিক তো দেখতেই পাচ্ছি না সাধারণ মানুষের, তাদের যে মানবিক দিকের যে সমস্যাগুলো, যে যার ক্ষতিপূরণ কোনোভাবেই সম্ভব নয়, সেদিকটাও আমরা দেখার কোনো চেষ্টা করছি না। শিক্ষা, স্বাস্থ্য, এইটা নিয়ে যেমন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়রা একটা পরামর্শ দিয়েছেন, খুব স্বাভাবিক অবস্থায় তাদের এই এই পরামর্শটা আমরা মনে করি না যে খুব কাজে লাগে, কিন্তু এই যখন একটা প্রচন্ড ক্রাইসিসের সময়, এই সময়ে ডিমান্ড জেনারেট করার জন্য একমাত্র উপায় হচ্ছে যে টাকা দেওয়া, লোকের হাতে টাকা দেওয়া। এটা অভিজিৎ বিনায়করা এই পরামর্শটা দিয়েছেন এবং মনে হয় যে এটা তো ভারত সরকারের হাতে যা টাকা আছে এটা দেওয়াটা খুব একটা কঠিন কাজ ছিল না, এবং টাকা দিয়ে জেনারেট করা। কিন্তু এখানে ওই অর্থনীতিবিদদের মধ্যে এখন নানান ধরনের অর্থনীতিবিদ রয়েছেন, তারা এই যে মানুষের হাতে টাকা দিয়ে অর্থনীতিকে সচল করা কেন্দ্রীয় যে মডেল, এটা অনেকে এটা মানতে চান না। এই মুহূর্তে এটা ছাড়া অন্য কোনো খুব ভায়াবল বিকল্প নেই। মানে ইমিডিয়েটলি আমরা একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি না যেখানে লোকে কাজ করবেন বা কিছু। এখন মানুষের হাতে টাকা দিয়ে, এবং দ্বিতীয় হচ্ছে যে তার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে আলোচনা করে কিভাবে করা যেতে পারে এগিয়ে যাওয়া। এটার জন্য সব থেকে বড় যে প্রয়োজনটা ছিল যে মানুষটাকে মানুষ হিসেবে মেনে নেওয়া, তাকে সেই স্বীকৃতিটা দেওয়া, তার ডিগনিটি, মানুষের ডিগনিটি, এইটা একটা সব থেকে বড় সংকট বলে মনে হচ্ছে। এবং সেখান থেকেই ওই অন্যান্য যে প্রবলেমগুলোর কথা, এমনকি যেটা সীমান্তর কথা ধরে দিদি আপনি যেটা বললেন ওয়ার্কিং ডে ইত্যাদি, ওয়ার্কিং ডে আরো পরিষ্কার করে বলতে গেলে এটাতে তো তড়িঘড়ি করে যে লকডাউনটা করা হলো, হুড়মুড় করে লকডাউন করা হলো যখন আমাদের, সেই লকডাউনের সময় মানুষ অন্য অনেক কিছু চাইছিলেন, যেমন শাহিনবাগে লোকেরা গণতন্ত্র চাইছিলেন, সেগুলোকে বন্ধ করা হলো। সেই জন্য একটা সন্দেহ হয় যে মানুষের ডিগনিটিটাকে, মানুষের ভারতের যে নাগরিক তার নাগরিক অধিকারগুলোকে
স্বীকার করার ব্যাপারে কোথাও একটা সরকারের কুণ্ঠা আছে। এইটার বিরুদ্ধে সবাইকে কথা বলতে হবে। এখানে লুকিয়ে থাকলে হবে না, ইহাও হয় উহাও হয় এরকম করলে হবে না। খুব পরিষ্কার করে বলতে হবে যে এগুলো দরকার, মানুষকে মানুষ হিসেবে, নাগরিক হিসেবে স্বীকার করো, এবং ইমিডিয়েট গরিব লোকের হাতে টাকা দাও যাতে সে জিনিস কিনতে পারে, সে ডিগনিফাইড লাইফ লিড করতে পারে। ইমিডিয়েট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে লেখাপড়া হবে তার আলোচনা শুরু করো। জনস্বাস্থ্যের সাধারণ যে জনস্বাস্থ্য, এটা করোনাতে যত লোক মারা যাচ্ছেন তার চেয়ে অনেক বেশি লোক অন্যান্য রোগ ওষুধে মারা যাচ্ছেন, বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এবং মানুষের অসুখ হওয়াটা যেন, কারো অসুখ হলে সেটা যেন তার একটা মস্ত বড় অপরাধ হয়ে গেছে। মানুষ এই জায়গায় পৌঁছে গেছেন। এখান থেকে তো আমাদের বেরোতে হবে। এইটা থেকে বেরোনোর জন্য পথটা খুব সহজ নয়, সবাই মিলে খুঁজতে হবে, এটাই আমার কথা। আরো একটা দুটো প্রশ্ন এসেছে, প্রশ্ন কমেন্ট মিলিয়ে। নিশাদ খায়রুল কমেন্ট করেছেন, থ্যাংক ইউ কুমার দা ফর টাচিং দ্য পয়েন্ট অফ দ্য ডিফারেন্সিয়াল ইম্প্যাক্ট অফ দ্য pandemic. We all might have heard people saying this virus is affecting all of us equally. No, I don't think that is true. The marginalized, most vulnerable, impacted the most and have very little power to deal with it. একেবারে। তো এটা ছাড়া আর আর অনির্বাণ দে একটা প্রশ্ন করেছেন, এইরকম সময়ে প্রতিদিনের খরচ চালানোর জন্য, নতুন ব্যবসার জন্য অনেকে মাইক্রো ফিন্যান্স কোম্পানিদের কাছ থেকে ঋণ নিচ্ছে, এর ফল কি কি হতে পারে? নিশাদের সঙ্গে আমি একমত, নিশাদ যেটা বলছেন একেবারে একমত। কিন্তু ঠিকই যে এটাকে কেউ কেউ খুব, আমার অনেক বন্ধু বান্ধব আছেন, বড় বড় ডাক্তার বন্ধু বান্ধব আছেন, তারা এক সময় বলছিলেন এটা খুব একটা ডেমোক্রেটিক অসুখ, সবাইকে ইকুয়ালি এফেক্ট করছে। দিস ইজ নট ট্রু, সবাইকে ইকুয়ালি এফেক্ট করছে না। মাইক্রো ফিন্যান্সটা আমি একেবারে জানি না, মাইক্রো ফিন্যান্সের ব্যাপারে আমার কোন রকম কোনো জ্ঞান নেই। এখান থেকে কিছু ভালো কিছু করা সম্ভব কি অসম্ভব আমি জানি না। আমি এটা বলতে পারি একটু? নিশ্চয়ই। হ্যাঁ, আমি ওই নিশাতের প্রশ্নটাতে আরেকবার যাই। ওই ডিফারেন্সিয়াল ইম্প্যাক্টের ব্যাপারটা, এটা তো অসম্ভব যে ইম্প্যাক্টটা সমান হবে, কারণ প্রথমেই বললাম যা ঘটছে তাতে অসাম্য সমাজে বহুগুণ বেড়ে যাবে। কারণ যাদের সংসার চালানোরই প্রভিশন নেই তারা যদি বেকার থাকেন, একটা মানুষ যদি 10 দিন ম্যালেরিয়া হয় তাহলে সে পরিবার রাস্তায় নেমে যায়। সেরকম একটা অবস্থায় আমরা এইটা দেখে যাচ্ছি মাসের পর মাস। এই যে প্রতিদিনের খরচ চালানোর জন্য মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের কাছে যাওয়া, মানে এই সমস্ত ইনস্টিটিউশন গুলো বিনা কোল্যাটারাল, বিনা ভেরিফিকেশনে টাকা দেয়। ইন্টারেস্ট রেট অনেক বেশি, এটা সবসময় ছিল। কিন্তু আমরা দেখেছি যে ব্যাংকগুলোকে আমরা কোনোভাবেই সাধারণ মানুষের জন্য ফ্লেক্সিবল করলাম না। আমি এটা বলতে দুঃখিত হচ্ছি, কারণ কোনো একটা বিশেষ সেক্টরের সম্বন্ধে কথা বলাটা হয়তো আমার পক্ষে ঠিক নয়, কিন্তু রাষ্ট্রায়ত্ত করা হলো ব্যাংকে। একটা এইরকম একটা সময়ে একটা কনজাম্পশন লোন যাকে বলে, কনজাম্পশন লোনের আমি দেখছি আমাদের মতন লোকেরা ফোনে রাশি রাশি মেসেজ পাচ্ছেন, আপনার লোন চাই, আমরা রেকমেন্ড করছি। তার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে মাসে বছরে 18% থেকে নিয়ে 100%। আমরা ক্রেডিট কার্ডের অফার পাচ্ছি। পারতাম না রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একটা টাকা নির্দিষ্ট করে দিতে, যারা এই সাধারণ লোককে একটা সামান্য কিছু ডকুমেন্ট দেখে একটা কনজাম্পশনের ব্যবস্থা করতে পারতো? আমরা তো কত টাকা বড় বড় যারা ক্রেডিটার তারা টাকা নিয়ে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে সেখানে বসে আছে, এক একজনের লোন হচ্ছে তোমার 7,000, 8,000, 10,000 কোটি টাকা। আমরা এটা করতে পারতাম না? আমরা যদি বেঁধে দিতাম একটা লিমিট যে তোমার 5,000 টাকা একজন এই সময় লোন নিতে পারে, কনজাম্পশন লোন, এই সুদের হার, এবং সেইভাবে ফেরাবে, কত ডিফল্ট হতো। এরকম ভাবেই তো ছোট ছোট সংস্থাগুলো কাজ করেছে মানুষের সঙ্গে। আমরা তো সেই ট্রাস্ট লেভেলটা আমাদের নিজেদের প্রতিষ্ঠানগুলোকে দিয়ে বিল্ড আপ করাতে পারলাম। এটা তো একটা আমাদের পরাভব আমি বলবো। মানে অধিকারের প্রশ্ন যদি তুলতে হয়, আজকে যে এন্টাইটেলমেন্টটা সাধারণ মানুষের আছে সেগুলো দিতে সরকারি প্রতিষ্ঠান যারা করদাতার অর্থে চলে তারাই সেগুলো দিতে নারাজ, তাহলে এরপরে আমরা কোথায় যাব? মানে এই কথাটা নিয়ে আমরা বহু লেখালেখি করেছি, আলোচনাও করেছি।
এত বড় একটা দেশ, সারা দেশে বাস চলে সারা দেশে, তারা জানে কোথায় কত মাইগ্রেন্ট লেবার আছে এবং তার ইমিডিয়েটলি স্ট্যাটিস্টিক্স লেবার ডিপার্টমেন্টের কাছে আছে, স্পটে পাওয়া যায়। তারা তাদের ফেরার কোনো ব্যবস্থা করতে পারলেন না, লকডাউন নয় হয়ে গেছে। এটা অসম্ভব কি ছিল? এটা কিভাবে একটা লক্ষ লক্ষ মানুষকে কিভাবে তাদের মানে একটা লাঞ্ছনা করে, তাদের মৃত্যুর মুখে ফেলে দিয়ে, তাদের হাজার হাজার কিলোমিটার পথ হাঁটিয়ে সবাই বসে বসে দেখতে লাগলো, কোনো পরিবহন ব্যবস্থা তাদের কাজে এলো না। এটা তো একটা বিরাট একটা মানবাধিকার একটা বিরাট লঙ্ঘন। এরকম এগুলো আমরা দেখছি বারবার, এবং এর যে অভিঘাতটা কি শেষ পর্যন্ত তার কোনো রিপোর্ট তো কেউ তৈরি করে আমাদের দেবে না। আমাদের নিজেদের ছোট ছোট কাজের মধ্যে দিয়ে যে রিপোর্ট গুলো আসবে, ছবি আসবে, সেগুলোর উপরে আমাদের নির্ভর করতে হবে। কিন্তু হ্যাঁ, আমি কুমারের সঙ্গে সম্পূর্ণ একমত যে এই কথাগুলো আমাদের সবাইকেই বলতে হবে, না বললে কি করে চলবে। আমরা চেহারাটা দেখলাম, সরকারদের রাষ্ট্রের চেহারাটা দেখলাম, এইটা একটা বলা যায় অতিমারির ছায়াতে বসে, কিন্তু তার নামে অনেক কিছুই হলো যেটা হওয়ার কোনো দরকার ছিল না, এটাকে ব্যবহার করা হলো অনেক ক্ষেত্রে। স্থবির দাশগুপ্ত আরেকটা প্রশ্ন করেছেন। উনি বলছেন, বুঝলাম করোনা সংক্রমণে সরকারি নীতির পরিণাম হলো অসাম্য বেড়ে যাওয়া। তা যদি হয় তাহলে কোভিড ছাড়া জনস্বাস্থ্য পরিষেবার হাল কি হবে, তার জন্য কি করা যায়? হ্যাঁ, এটা তো ডক্টর দাশগুপ্ত এটা উনি নিজেই সবচেয়ে ভালো বলতে পারবেন। মানে জনস্বাস্থ্য নিয়ে আমরা কোনোদিনই কোনোভাবে এখন পৃথিবীর যে তিনটে দেশ এক দুই তিনে আছে, তারা কেউই কোনোদিন জনস্বাস্থ্যকে গুরুত্বপূর্ণ মনে করেনি। এবং আমরা ভেবেছিলাম যে এইটা নিয়ে একটা অন্তত আলোচনা, এক ধরনের বাজেটিং, এক ধরনের চিন্তা ভাবনা আরম্ভ হবে, কিন্তু সেই সুযোগটা আমরা এখনো পর্যন্ত আমার মনে হয় না কোনো চেতনা এসেছে বলে। এবং এখানে কুমারের সঙ্গে একমত, মানে যেভাবে মানুষ মারা যাচ্ছেন, হয় করোনার ভয়ে হাসপাতালে পৌঁছতে পারছেন না, লাঞ্ছিত হবেন বলে, বা কি হবে সেখানে জানেন না বলে, অথবা অন্য অসুখ রিপোর্ট করতে পারছেন না, তাকে কেউ দেখছেন না, বাড়িতে মারা যাচ্ছেন, মানে এইভাবেই তো মানে জমে উঠছে সমস্ত মৃত্যু। এবং একবার যদি করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেলে আমরা এই সমস্ত পর্ব আবার সম্পূর্ণ ভুলে যাবো আর কি। এখানে আমার একটা বক্তব্য আছে, যেটা ডক্টর দাশগুপ্ত জানেন, উনি বিভিন্ন জায়গায় সেটা বলেওছেন। বক্তব্যটা হচ্ছে, আমি একটা 2016-17-তে একটা গবেষণার কাজ করছিলাম আমার মাস্টার্স থিসিসের কারণে। তাতে একটা গ্রামে তখন RSBY নিয়ে আমি কাজ করছিলাম, স্বাস্থ্য বীমা। একটি মেয়ে আমাকে বলেছিল, মেয়েটি বেশ, আমার খুব ভালো লাগছিল, মেয়েটি বেশ ঝগড়ুটে, খুব জোরের সঙ্গে, বেশ ঝিঁঝকে যাকে বলে। তো বলছিল যে, শোনো, এই বড় লোকরা একটা হাঁচলে তাদের লাখ লাখ টাকা খরচা হয়ে যায়, আর আমাদের জীবনের দাম 30,000 টাকা, আমাদের যা অসুখ হয় 30,000 টাকার মধ্যে বাঁধা থাকতে হবে কেন হে? এইটা কেন হবে? আরে সেও মানুষ, সে তার এই শরীরটা গতরটা আছে বলে, সে বীরভূমের ভাষায় গতরটা আছে বলে আমি মানুষ, আর গতরটা আছে বলে বড় লোকটাও মানুষ। তাহলে দুটো লোকের গতরের এই পরিচর্যাতে পার্থক্যটা কেন? আমার মনে হয় যে এইটা জনস্বাস্থ্যের ক্ষেত্রে এই বেসিক প্রশ্নটা আমাদের বারবার করে, সর্বত্র বারবার করে তুলে ধরতে হবে, যে এটার জন্য কেন একটা প্রাইভেট ব্যবস্থা কেন থাকবে? কি কারণে প্রাইভেট ব্যবস্থা? কোনো কারণ নেই যে একটা সভ্য দেশে স্বাস্থ্যের জন্য প্রাইভেট কোনো ব্যবস্থা কেন থাকবে। কেন? ওই যে বললো গতরটা, আমার শরীরটা যদি শরীর হয়, তাহলে ফরিদা বিবি তার শরীরটাও শরীর, আর এই যে বিজয়, একটু আগে রাজীবের কথা বললাম, রাজীব হালদার, তার শরীরটাও শরীর। এইবার একটা আশ্চর্য সমস্ত জিনিস হচ্ছে আমাদের জনস্বাস্থ্য নিয়ে বা ওভারঅল স্বাস্থ্য নিয়ে। আপনারা দেখুন যে ওষুধের, আপনার যদি আপনি যদি বেশ ভালো টাকা মাইনে পান এবং আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে, তাহলে আপনি যে বড়ি পাবেন বা যে বড়ি আপনাকে দেওয়া হবে, তার দাম
আর একজন সাধারণ মধ্যবিত্ত গরিব লোক তাকে যে বড়িটা দেওয়া হবে, একই কম্পোজিশন, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটা লোক যে এটা তো অশ্লীল একটা ব্যাপার চলে যে লোকের হার্টের অসুখ হয়েছে, হার্টের অসুখে যাবতীয় মেশিন পত্র ইত্যাদি বসানো হয়, সেই মেশিনের নাকি কোয়ালিটির পার্থক্য হয়। কোয়ালিটির পার্থক্য মানে দুটো মানুষের, তার মানে কি দুটো মানুষের জীবনের কোয়ালিটির পার্থক্যটা আমি মেনে নিচ্ছি। এইটা কি কোনো সভ্য দেশে সম্ভব? এটা মানা যায়? লোকটা গরিব হোক ধনী হোক তাতে কি যায় আসে? তার ক্ষেত্রে যে যন্ত্রটা বসবে, যে জীবন ধারণের যে যন্ত্রটা বসবে, সেই যন্ত্রটা, সেটার মান তো সমান, একটাই মান হবে। ওখানে মানের আবার আলাদা আলাদা কি মান হয়? বা ওষুধের ক্ষেত্রে আলাদা মান কি করে হবে? কোনোটার দাম 13 টাকা, ওই একই জিনিস আর একজন বিক্রি করছে 130 টাকা, কেন? কি করে হবে? বা এই যে গ্রামাঞ্চলের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে এক একটা আমরা তো স্বাধীন হওয়ার আগে থেকেই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রতি 20,000 লোক পিছু একটা করে প্রাইমারি হেলথ সেন্টার থাকবে, প্রতি 5,000 লোক পিছু একটা করে হেলথ সাব সেন্টার থাকবে, এতগুলো লোক থাকবে। কেন আজ পর্যন্ত আমাদের সেগুলো রইল না? পশ্চিমবাংলার হিসেব, আপনি হিসেবটা বলুন। পশ্চিমবাংলায় প্রায় 55,000 জনসংখ্যা পিছু একটা করে প্রাইমারি হেলথ সেন্টার। বিহারে এইটা 2 লক্ষ, 2 লক্ষ লোক পিছু একটা করে হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার। কেন? এটা দেশদ্রোহ নয়? সুতরাং জনস্বাস্থ্য নিয়ে বলতে গেলে দেশপ্রেম আর দেশদ্রোহের পার্থক্যটা করতে হবে। কুমার, এখানে আমি আরেকটা ধাপ একটু এগিয়ে যাব। তুমি বলছো যে বেসরকারি ব্যবস্থা এতল থাকবে কেন, জনস্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ সরকারি হবে না কেন? তুমি দুটো জিনিস লক্ষ্য করেছো, নিশ্চয়ই করেছো। সেটা এই যে পুরো তোমার কে কি যন্ত্র পাবে, ওষুধ পাবে, তার তো একটা মুনাফার একটা অর্থনীতি আছে, সেটা তো শেয়ার সকলে, সেটা তো আমরা ভাবতে পারবো না কিছুতেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ইউনিভার্সাল অ্যাক্সেসের নামে স্বাধীনতার এত বছর পরে আমরা আয়ুষ্মান ভারত বলে একটা জিনিস আনলাম। আমি এটা জানি কারণ এটার সঙ্গে কিছুটা আমি অ্যাসোসিয়েটেড ছিলাম। এটা কি? সেটা তো কোনো পরিকাঠামো তৈরি নয়, ডাক্তারের নাম্বার বৃদ্ধি নয়, টেকনিশিয়ানের নাম্বার বৃদ্ধি নয়, সেটা হলো একটা ইন্স্যুরেন্স স্কিম। এটা কি অ্যাক্সেস ইন্স্যুরেন্স দিয়ে হয়? তুমি যে টাকা প্রিমিয়ামে দিচ্ছ, ওই যে মেয়েটি বলেছিল 30,000 টাকা দাম, সেই টাকাটা ফেরত পেতে তাকে কিরকম কাটখড় পোড়াতে হবে তুমি জানো? শুধু 30,000 টাকা আমি তো ওইটাতে যাচ্ছি না। আমি আমি তাহলে আমি বক্তব্যটা হচ্ছে মাধ্যমে অ্যাক্সেস করব কেন? না, সেটাই তো আমার অসুখ হবে, আমি হাসপাতালে যাব, ভর্তি হব, আমার চিকিৎসা হবে, আমাকে ছেড়ে দেবে। এবার আয়ুষ্মানের নামে যে 5 লক্ষ টাকা, আমি 30 লক্ষ হোক, 5 লক্ষ হোক, 5 কোটি হোক, একটা লোকের তো 5 কোটির বেশি লাগতে পারে, আমি সেখানে কি করব? 5 লক্ষের বেশি লাগতে পারে, আমি সেখানে, এটা হচ্ছে এক। মানে আমি যেটা করলাম, আমি যেরকম জবও তৈরি করছি না, আমি তোমাকে সেলফ এমপ্লয়েড করে দিলাম, আর তোমাকে আমি পরিষেবা দেবো না, তুমি ইন্স্যুরেন্স কভার নিয়ে নাও। এই 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 পলিসি কিন্তু এক। এই ইন্স্যুরেন্সের মধ্যে 1400 প্রোটোকল আছে। 1400, মানে 1400 রকমের চিকিৎসা এইটাতে হতে পারে। এটা ডাক্তাররাই মনে রাখতে পারে না যে কোনটা কি। একই জিনিস, চোখের 18 রকম প্রোটোকল, হার্টের 13 রকমের প্রোটোকল, ইত্যাদি ইত্যাদি। এই প্রোটোকল এইগুলো তো গবেষকরা দেখিয়েছেন, আমি আমার নিজের কাজেও দেখতে পেয়েছি যে শেষ পর্যন্ত প্রোটোকল, যে চিকিৎসাটা হয় আর খাতায় লেখা হয়, তার মধ্যে বিস্তর ফারাক। যে প্রোটোকলে যত বেশি পয়সা আছে সেইটা খাতায় লেখা হয়, আর চিকিৎসা কি হয় সেটা ভগা জানে। যাই হোক, আমাদের এখানে সর্বাণী গুহ ঘোষাল অনেক আগে একটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে এই হেলথ নিয়ে কথা হচ্ছে এখন। হেলথ এক্সপেন্ডিচার ডিক্লাইন ডেটা সোর্সটা কি বললেন সেটা যদি আইএফপিআরআই, এখানে আইএফপিআরআই, এইটাতে আইএফপিআরআই দিলে গুগলে আসবে। এটা খুব ইয়ে সোর্স। এখানে
এর পুরো নামটা আমি এক্ষুনি বলতে পারছি না, আমি লিখে রেখেছি কোথাও। IFPRI। আচ্ছা, এবার অনুপম ভট্টাচার্য, বলুন। IIFPRI। IFPRI। মানসী মনীষা গুপ্ত না মানসী গুপ্ত, সর্বাণী গুহ ঘোষাল ইয়ে করছিলেন, প্রশ্নটা করেছিলেন। আচ্ছা, এবার ওই কুমারদা প্রথম দিকে বলছিলেন যে মেয়েদের উপরে ইম্প্যাক্ট নিয়ে উনি বলবেন। এখানে একটা প্রশ্ন এসেছে আমাদের কাছে, অনুপম ভট্টাচার্য করেছেন, লকডাউনের সময় গার্হস্থ্য হিংসা যে বৃদ্ধি পেয়েছে সেটা রোধের উপায় কি? হ্যাঁ, আমি এটা জানতে আমি ভেবেছিলাম যে এটা নিয়ে বোধহয় আলাদা সেশন হচ্ছে মেয়েদের অবস্থা নিয়ে লকডাউনে। এটা কি আমরা আজকে আলোচনা করবো তাহলে? আমার মনে হয় যে হ্যাঁ, আসলে যেহেতু কুমার দাস শুরুতে বললেন যে মেয়েদের উপরে এমনি গার্হস্থ্য হিংসা না হলেও এমনি ওভারঅল ইম্প্যাক্ট আলাদা করে, তাই জন্য আমরা এটা অবশ্যই এটা আলাদা সেশনে আলোচনা করতে পারি। একটু ব্রিফলি বলা যেতে পারে। প্রথম কথা, গার্হস্থ্য হিংসা সাংঘাতিক বেড়ে গেছে। একটা কারণ হচ্ছে যে এখন অনেক সুযোগ নিচ্ছে যে পুলিশও এখন এই অসুখের ম্যানেজমেন্টে ব্যস্ত, পাড়া সামলাতে ব্যস্ত, লকডাউনে ব্যস্ত, সকলেই সেটা জানে। মানে উৎখাত করা, বাড়ি থেকে তাড়িয়ে দেয়া, পারিবারিক হিংসা, এগুলো জানে যে এখন চট করে পুলিশের কাছে গিয়ে প্রতিকার পাওয়া যাবে না। এই সুযোগটা নিচ্ছে যারা বলশালী, সেটা পরিবারের লোকও হতে পারে, আবার অনাত্মীয় কেউ যারা এই তাদের কোনো সেলফ ইন্টারেস্ট আছে সেটাও হতে পারে। এটা একটা খুব উদ্বেগের একটা ব্যাপার, যে কারণে আমি প্রথম থেকেই বলে আসছি যে লকডাউনের ইমপ্লিমেন্টেশনে এবং এই কোভিড এর সার্ভিসে এত বেশি করে পুলিশকে ব্যবহার করা আমার কিন্তু এটা একেবারেই যুক্তিযুক্ত মনে হয় না। এটাতে একটা ভুল মেসেজ যায়। দ্বিতীয়ত, পুলিশ তাদের নিজস্ব কাজ, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা বা ক্রাইম কন্ট্রোল করা, এগুলো কিন্তু করা যথেষ্ট সময় পান না, এবং তার সুযোগটা অন্যভাবে নেওয়া হচ্ছে। এখন অধিকাংশ জায়গায় কোর্ট বন্ধ, মানে মানুষ যাবে কোথায় তাহলে? এটা ঠিক নয়। আমার তো মনে হয় না যে এত বেশি পুলিশের ব্যবহার একটা দেশে, লকডাউন মেনটেন্যান্সে মানুষকে উঠবোস করানো থেকে আরম্ভ করে তাদের লাঠিপেটা করা পর্যন্ত, এবং আমাদের পশ্চিমবঙ্গে পুলিশ আবার ভালো পরিষেবাও দিচ্ছে, তারা মানুষের কাছে খাবার, টাকা পয়সা পৌঁছচ্ছে, কিন্তু এটা অ্যাভয়েড করা যেত। আমাদের যথেষ্ট কর্মী ছিল যারা এই সিভিক ওয়ার্ক গুলো করতে পারতেন, এবং পুলিশ তাদের নর্মাল ওয়ার্কটা ভালো করে করতে পারতেন। তাতে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো একটু ভালো করে হ্যান্ডেল করা যেত। অন্তত মেয়েরা এই গার্হস্থ্য হিংসার শিকার হলে অন্তত একটা ইমিডিয়েট বিচার কোথাও পেতেন, একটা ইন্টারভেনশন পেতেন আর কি। অন্য পথ হচ্ছে একটা হেল্পলাইন তাহলে চালু করে রাখুন, যেখানে সোশ্যাল ওয়ার্কারদের রাখুন, তাহলে এই প্যান্ডেমিক সিচুয়েশনে তারা শুধু এই সমস্ত কমপ্লেন শুনবেন, শুনে পুলিশকে রেফার করবেন, তাদের একটা থার্ড লেভেল সাপোর্ট দেওয়া হোক। কিন্তু এটা নিয়ে একটা আলাদা আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি। একদমই, নিশ্চয়ই। আমাদের সময়ও শেষ হয়ে আসছে। আমরা শেষ প্রশ্ন সম্ভবত এটাই হবে। পিনাকি মুখার্জি বলছেন, সব আরম্ভের একটা শেষ আছে, সব শেষের একটা আরম্ভ আছে, আমাদের উত্তরণের পথ কোথায়? কে কুমার, তুমি বলবে না আমি বলবো? তুমি বলো। আপনি বলুন। উত্তরণের পথ নিয়েই তো আমরা এতক্ষণ আলোচনা করলাম। প্রথম কথা হচ্ছে, উত্তরণের একটাই পথ, যে একজোট হন, প্রশ্ন করুন, কথা বলুন, লিখুন, যা যা অভিজ্ঞতা দেখছেন ডকুমেন্ট করুন। এটা ছাড়া আর যেটা হচ্ছে সাধারণ মানুষের যে যতটুকু লিগাল এন্টাইটেলমেন্ট হোক, সাহায্য হোক, এই জায়গাটা একটু পূরণ করার যেখানে জায়গা আছে সেখানে কাজ করুন। আমি অনেকটা সেই প্রধানমন্ত্রীর মতনই বলছি যে একটা পরিবার 5 জনকে অ্যাডপ্ট করবো, আমি তা বলছি না, কিন্তু মানে আইনের দিকগুলো এই সময়, লিগাল লিটারেসি, এই ভায়োলেন্সের এগেইনস্ট প্রোটেকশন, এগুলো কিছু কাজ আমরা তারা করতে পারি যারা অন্যভাবে জরুরি পরিষেবার মধ্যে নেই, আমাদের যাদের হাতে একটু সময় আছে। কারণ মানুষ সত্যি সত্যি বিপন্ন। আমি সম্প্রতি দিল্লিতে একটা জিনিস দেখলাম, একটা গলিতে 6 জন পরিযায়ী শ্রমিক আটকে পড়েছিল, তাদের হাতে কোনো টাকা পয়সা ছিল না, তারা তো অনাহারে ছিলেন। ওই গলিতে আমারই পরিচিত কয়েকজন, তারা কিছু টাকা তুলে তাদের দিয়েছিলেন, 5,000 টাকা চাঁদা করে। সেই টাকায় তারা শাকসবজির ব্যবসা করে 50-60 হাজার টাকা করেছেন 3 মাসে। আমার মনে হলো এটা একটা অদ্ভুত কমিউনিটি ইনিশিয়েটিভ, যে কাজটা অ্যাকচুয়ালি ব্যাংকের করার কথা, বিনা সুদে একটা লোন তুলে দিয়ে তাদের এই যে একটা কাজ দেওয়ার ব্যাপার। মানে এই সমস্ত জিনিস সরকার ভাবনা চিন্তা করতে পারতেন
যারা যেখানে আছে তাদের জন্য কাজ জেনারেট করতে গেলে যে সবসময় চাকরি দরকার তা নয়। ছোট ব্যবসার জন্য পুঁজি, কনজামশন লোন, অন্তত বাড়িতে থাকার অধিকার, বাড়িওয়ালাকে বলা এভিক না করা, এবং বাড়িওয়ালাকে যদি কোনো ক্যাশ ট্রান্সফার করতে হয় সেটা করা, এই কাজগুলো হতে পারে। তো যেগুলো সরকার করেনি, যেমন আমাদের খুব ভালো কাজ করছেন পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকদের সংগঠন, এরকম ভাবে আমরা ছোট ছোট ভাবে কাজগুলো করতে পারি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা আলোচনা করি এগুলো, আমরা চুপ চুপ করে না থাকি, যদিও আমাদের কেউ কিছু জিজ্ঞেস করছেন না এই মুহূর্তে, তবুও। ঠিকই ঠিকই, এটাই কাজ, যেটা বললেন, আলোচনা করা, কথা বলা, এবং এই যারা সব থেকে বিপন্ন তাদের পাশে দাঁড়ানোটা, এইটাকে আমি দাঁড়াচ্ছি, আমি একটা খুব মহৎ কাজ করছি এইভাবে না দেখে বোধহয় এভাবে দেখা দরকার যে এটা আমার নিজেরও কাজ, মানে আমি নিজের পাশেই দাঁড়াচ্ছি, অন্যদের পাশে দাঁড়াচ্ছি, মানে নিজের পাশেই দাঁড়াচ্ছি। দেশ জুড়ে এখন দেখতে পাচ্ছেন যে মারটা পড়ছে, এই যারা আমরা একটু কথা বলতে পারি, আমরা লিখতে পারি একটু একটু সামান্য, তাদের মধ্যে যারা একটু ভালো করে করতে পারেন না, দেখতেই পাচ্ছেন কি 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 অবস্থাটা নেমে আসছে। যার এরপর তো মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের মানে এতে জেলখানাগুলোতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালাতে হবে, যেভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধরে ধরে পুড়ে দেওয়া হচ্ছে। এইটা লোকের পাশে দাঁড়ানো, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাদের কাছ থেকে শোনা, তাদের কাছে যাওয়া, সেটা বোধহয় আমাদের নিজেদের জন্যই দরকার। এটা আমরা কারো ওয়েলফেয়ারের জন্য আমরা করছি না, নিজেদের ওয়েলফেয়ারের জন্য এটা করা দরকার আছে বলে মনে হচ্ছে। এই আলোচনাটা বোধহয় আরো চলতে পারতো, এবং যেভাবে মানুষ প্রশ্ন করছেন লাইভে, কমেন্টে, সেখানে একটা ইন্টারাকশনের জায়গাও তৈরি হলো ভীষণভাবেই অনেক প্রশ্নের মাধ্যমেই। অনিতাদি, কুমারদা, দুজনকেই অনেক ধন্যবাদ আজকের এই আলোচনাটায় আসার জন্য। হয়তো আমরা কিছু বিষয় আজকে, যেমন গার্হস্থ্য হিংসা বা মেয়েদের বিভিন্ন দিক, যেটা আজকে আলোচনায় আনা গেল না, যেটা হয়তো পরবর্তীকালে আমরা আবার আলোচনা করব। অনেক ধন্যবাদ ফেসবুকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন এবং প্রশ্ন করলেন, মতামত জানালেন। আবার দেখা হচ্ছে। নমস্কার। ধন্যবাদ অনিতাদি, কুমারদা। সবাইকে।